সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1504তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আতিক হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল এক নির্মম বাস্তব সত্য ঘটনা। বাসর ঘরেই নতুন বউকে তালাক দিলেন স্বামী। কিন্তু কেন? বাসর ঘরেই এমন পবিত্র জায়গায় কেনই বা তিনি তার নববধূকে তালাক দিলেন? আমি যতটুকু শুনেছিলাম শুধুমাত্র দুধ খাওয়াকে কেন্দ্র করে। আমরা প্রায় অনেকেই জানি যারা বিয়ে করেছি, বাসর ঘরে যাওয়ার পরে নতুন বউ তার স্বামীকে দুধ পান করায় এবং ওই দুধ পান করানোকে কেন্দ্র করেই স্বামী তার বউকে প্রকাশ্যে তালাক দিয়ে দিলেন। কি ছিল এই দুধের মাঝে? কেনই বা তালাক হলো? সব কিছু শোনার পরে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। জীবনের গল্পের অনুষ্ঠানে আজ এক ব্যতিক্রম ধর্মী গল্প আপনি শুনতে যাচ্ছেন, তাই একটু নড়ে চড়ে বসেন। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত আতিক হোসেনের জীবনের গল্প জুড়ে আপনার আমার সঙ্গেই থাকবেন এবং গল্প শেষে আতিককে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আতিক হাসান। আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা একজন চাকুরিজীবী, তবে আমার বাবা বড় ধরনের কোনো চাকরি করতেন না। আমাদের এলাকাতে খুবই প্রতিষ্ঠিত এবং পয়সাওয়ালা ধন্যার্থ একজন ব্যক্তি ছিলেন, যার নাম ছিল মালেক গাজী। মূলত আমার বাবা ওই মালেক গাজীর ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন। খুব কম টাকা বেতনে চাকরি করে আমার বাবা আমাদের পরিবারটা চালাতে বড় হিমশিম খেয়ে যেতেন। বড় 2টা বোন, সাথে আমি, আমার মা এবং দাদি, এতগুলো মানুষের মুখে আহার তুলে দেওয়া আমার বাবার একার পক্ষে দায়ী হয়ে দাঁড়াচ্ছিল। তারপরেও আমার বাবা দিনরাত পরিশ্রম করে চাকরির পাশাপাশি বাড়িতে এসে টুকিটাকি কাজ করে বহু কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছিল। আমার বড় 2 বোন কিন্তু পড়াশোনায় বেশ ভালোই ছিল। তারপরেও পারিবারিক অভাব অনটনের কারণে আমার বড় 2 বোনের পড়াশোনা আমার বাবা বন্ধ করে দেয়। আমার বড় 2 বোনের পড়াশোনা বন্ধ করে দিয়ে আমার বাবা চিন্তা করতেছিল আমাকে তিনি পড়াশোনা করাবেন। আমাদের এলাকাতেও আমার বাবা মোটামুটি নামকরা একজন শিক্ষিত লোক ছিলেন, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু টাকার অভাবে, ঘোষের অভাবে আমার বাবার চাকরি হয়নি। যার কারণে মালেক গাজীর ফার্মে, মালেক গাজীর ব্যবসায় আমার বাবা তখন চাকরি করতেন। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। তো বাবা মা যেহেতু আমাকে স্কুলে ভর্তি করায়, বরাবরের পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি তখন আস্তে আস্তে করে পড়াশোনা করতেছিলাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন সর্বপ্রথম আমার বড় বোনের বিয়ের জন্য একটা ভালো ঘর আসে, একটা ভালো প্রস্তাব আসে আমার বড় বোনের জন্য। তো আমার আব্বার তো অর্থ করে অতটা ভালো ছিল না। এরপরেও টেনে কোনো রকমে আমার বড় বোনকে বিয়ে দেওয়া হয় এবং বড় বোনকে বিয়ে দেওয়ার পরে আমার এরপরের যে বোনটা আছে, ওইটার জন্য ভালো ভালো বিয়ের প্রপোজাল আসতেছিল। কিন্তু আব্বার হাতের অবস্থা এতটাই খারাপ ছিল, এরপরে একটানা তার 2য় মেয়েকে বিয়ে দেওয়া ওনার পক্ষে একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। যার কারণে আমার বাবা আমার ছোট যে বোনটা, মানে আমার একেবারে ইমিডিয়েট বড় যে বোনটা আছে, ওরে আর বিয়ে দিচ্ছে না। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে এবং একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি। এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দেখা গেল যে আমার এই বোনটাকে নিয়ে বিভিন্ন মানুষ বাজে কথাবার্তা বলতেছে। যেহেতু ধরেন একটা মেয়ের বয়স হয়ে গেছে এবং তার বিয়ে হচ্ছে না, তাহলে তাকে নিয়ে তো উল্টাপাল্টা কথা সমাজের মানুষ বলবেই, কারণ এটাই তো সমাজের আসল চরিত্র। তো আমি একটা পর্যায়ে আব্বাকে চাপ দিলাম যে আব্বা, ওর জন্য তো বিয়ের ঘর আসতেছে, কয়েকদিন পর তো আর বিয়ের ঘর আসবেও না, যেহেতু মোটামুটি টুকিটাকি বিয়ের ঘর আসতেছে, আপনাকে বিয়ে দিয়ে দেন। আব্বুর এটা বলছি। তো এইটা বলার পরে তখন আমি সবেমাত্র কিন্তু এসএসসি পরীক্ষা মাত্র দিলাম। ওই মুহূর্তে আসার পরে আমার আব্বা বলে, বিয়ের ঘর তো আসে কিন্তু যৌতুক চায়। আমার এই বোনটা, একদম বড় যে বোনটা ছিল, ও অনেকটা সুন্দর ছিল মোটামুটি সব দিক থেকে, এবং যেটা আমার বড়, আমার বোন তো আমি সুন্দরই বলবো, তবে গ্রামের মানুষরা বলে আমার এই বোনটা নাকি দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিল না। তেন আমার আব্বা বলতেছে যে ওরে যে বিয়ে দিব, ওরে বিয়ে দিতে গেলে তো হচ্ছে অনেক টাকা যৌতুক লাগবে, বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসে ভালো ঠিক আছে, কিন্তু যৌতুক দেওয়া লাগে। তা আমি আব্বারে বললাম যে আব্বা, যৌতুক যদি দেওয়াই লাগে তাহলে যৌতুক না দিয়ে তুমি বিয়েটা দিবা কেমনে? যৌতুক দেওয়া লাগলে দাও, তারপর ওকে বিয়েটা দিয়ে দাও। আব্বুর সঙ্গে কথাবার্তা বলার পরেই তখন একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে হচ্ছে কি আপনার চাকরি করে, মানে বরিশাল শহরে চাকরি করে, বেসরকারি চাকরি করে। তা আমার আব্বা, মানে আমার বোনকে দেখতে আসছে, পছন্দ হয়েছে, কিন্তু তাদের একটা ডিমান্ড আছে
ছেলে যেহেতু বেসরকারি কোম্পানিতে চাকরি করে, বিভিন্ন জায়গায় যাতায়াত করা লাগে, এখানে সেখানে যাচ্ছে, দোকানে দোকানে যাচ্ছে, তাই ছেলেকে একটা মোটর সাইকেল কিনে দিতে হবে। তা আমার আব্বার কাছে তো আসলে এত অর্থ করি না যে একটা মোটর সাইকেল কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আব্বার নাই। তারপরও আমার মা বলতেছে ছেলেটা দেখতে শুনতে ভালো আছে, শিক্ষিত আছে, বড় মেয়েটারে বিয়ে দিলাম, অত একটা ভালো শিক্ষিত জায়গায় বিয়ে দিতে পারলাম না, বাট এই ছেলেটা শিক্ষিত আছে, ভালো আছে, এই ছেলেটার কাছে আমি ছোটো মেয়েটাকে বিয়ে দেব। মাও তখন খুব স্বপ্ন দেখলো, এবং দেখার পর আমার আব্বা তখন সবশেষ চিন্তা করলো কী করা যায়। একটা পর যে একদিন রাতের বেলায় আব্বা, আম্মা এবং আমার বড় যে বোন আছে, আমরা সবাই মিলে তখন বসছি। বসার পরে আব্বা বলতেছে, এই মুহূর্তে টাকা পাওয়া তো আমার জন্য বড় দায় হয়ে যাচ্ছে, কেউ তো আমাকে টাকা দিবে না, তবে টাকা পাওয়ার একটা রাস্তা আছে, ওখান থেকে টাকা আনবো কি না তোমাদেরকে জিজ্ঞেস করতেছি। আমার মা বলে কোথ থেকে? আমার আব্বা তখন বলে যে মানে মালেক গাজী থেকে। আমার আব্বা যেই দোকানে চাকরি করে, এটা আসলে একটা দোকানই বলা চলে, তা আমার আব্বা যেই দোকানে চাকরি করে ওই দোকানের মালিক হচ্ছে মালেক গাজী। তাই আমার আব্বা বলতেছে যে আমি যদি মালেক গাজীর কাছে টাকা চাই, সে টাকা দিবে, কিন্তু সে আমাকে টাকা মানে কি বলে মানে ধার হিসেবে দিবে না, সে আমাকে সুদের উপরে দিবে। আমি যদি চাই তাহলে সুদের উপরে টাকা নিয়ে এখন ওরে বিয়ে দিতে পারি, তোমরা কি বলো? আমার মাকে আর আমাকে আমার আব্বা তখন জিজ্ঞেস করলো, উপস্থিত আমার বড় বোনও ছিল। তা আব্বা যখন এমন কথা বললো, আমরা আসলে মানে সবাই একটু বিব্রতই হয়ে গেলাম যে কি করব, কারণ আমাদের পরিবার তো আয় ইনকামের তেমন কোনো ভালো রাস্তা নাই। দেখা যায় যে আমার আব্বা যে টাকা চাকরি করে মানে বেতন পায়, ওই দিয়ে আমরা নিজেরাই চলতে কষ্ট হয়ে যায়। এখন যদি আমার আব্বা সুদের উপরে টাকা নেয়, তাহলে তো দেখা গেল যে মাস শেষে ওই সুদের অংশ কেটে নিবে, সুদ আসলে কেটে নিতে আমার আব্বা তো আসলে পরিবারটা চালাইতে পারবে না। এরপরও আমি চিন্তা করলাম, যেহেতু আমি ধরেন আপনার মানে এসএসসি পরীক্ষা দিয়েছি, কলেজে ভর্তি হবো, আমিও দেখি কোনোভাবে আব্বুর সঙ্গে থেকে কিছু একটা করা যায় কিনা, মানে ওই অন্তত ঋণটা শোধ করতে পারি কিনা। আব্বারে তখন বললাম যে আব্বা, আমার বোনকে তো বিয়ে দেওয়া লাগবে, বিয়ে দেওয়ার ছোট আর থাকা যাবে না, যেহেতু আম্মা এটার মধ্যে খুব বেশি আগ্রহ আছে, আমরা একটা মোটরসাইকেল কিনে দিলে দিব, আপনি এখানে আমার বোনকে বিয়ে দিয়ে দেন। আমি মোটামুটি আমার আব্বাকে এক কথায় বলতে গেলে চাপিয়ে দিলাম, এবং আব্বু সর্বোপরি আমার কথা শুনে বলল যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস আমি তাহলে এটাই করব। আমার আব্বাও তখন একইভাবে প্রস্তুতি নিল যে ঠিক আছে, ওই লোকের কাছে আমার বোনকে বিয়ে দিবে। বিয়ের কথাবার্তা চলতেছিল, এরই মাঝে আমার আব্বা তখন মালেক গাজীর কাছে টাকা চাইল, এবং মালেক গাজী বললো যে ঠিক আছে, আমি তো লাভের উপরে টাকা দিই, তুমি টাকা নিতে চাইলে কোনো সমস্যা নেই, টাকা দিব। এনে তখন আমার আব্বাকে মালেক গাজী টাকা দিল, ওই টাকা দিয়ে আমার বড় যে বোনটা আছে, আমার ওই বড় বোনের বিয়ে হয়ে গেল। তো বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন করলাম কি, আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হয়েছিলাম। কলেজে ভর্তি হয়েছে, এবং ওই সময়টাতে আসলে শিক্ষার হার অতটা ভালো ছিল না। এখন তো ধরেন আপনার পড়াশোনা করলে একটা ছেলে যদি ক্লাস 8-এও পড়ে বা এসএসসি পরীক্ষা দিয়ে, সে ভালো টিউশনি পায়, মানে অনেক বাচ্চারা পড়তে টড়তে আসে, বাট ওই সময়তে টিউশনিটা খুব ভালো হইতো না। আর যদিও প্রাইভেট পড়াইতো, স্কুলে যে বাচ্চারা পড়াশোনা করতো ওরা ওই স্কুলের শিক্ষকদের কাছেই পড়তো, বাইরের কাছে খুব বেশি একটা পড়তো না। তা আমি টিউশনি করার জন্য চেষ্টা করতেছি, বাচ্চা কাচ্চা পড়াই, 100 টাকা করে দেয়, ওই টাকা দিয়ে তো আসলে চলা যায় না। এইভাবে আমার বোনটার বিয়ে হওয়ার প্রায় 3 মাস পরে আমার আব্বা তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লো, ঠিকমতো টাকা পায় না, এবং টাকা পাইলে সুদি টাকায় কেটে নেয়। 3 মাস পরে হঠাৎ করে আমার আব্বা জ্বরে ভুগতে শুরু হলো, মানে আব্বুর একটা জ্বর আসছে, এবং এত জ্বর আসছে যে জ্বরের কারণে আমার আব্বা শরীর নাড়তে পারে না, শরীর প্রচণ্ড রকমের ব্যথা, এবং দেখা গেল যে আব্বু আর কাজও করতে পারে না, মানে আব্বু মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে। সত্যি কথা বলতে মানসিকভাবে অনেকটা হেয় প্রতিবন্ধ হয়ে গেছে। আমার আব্বার পক্ষে আর কোনো কাজ করা সম্ভব হয় না। এই দিক দিয়ে মালেক গাজী তো আমার বাড়িতে প্রতিদিন আসতেছে, আমার আব্বুরে বলতেছে, হয় তুই আমার টাকা দিই, নাহলে তুই চাকরি দেয়, এখন তুই কাজও করস না, আমার লাভ আসল দেশ না। এইভাবে 2 মাস কেটে যাওয়ার পরে আমার আব্বা একদিন বললো কি, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু কাজে যেতে পারি না, আমার ছেলে তো পড়াশোনা করা এবং ও তো কলেজে পড়ে, আপনি যদি বলেন তাহলে ওরে আমি দোকানে পাঠাবো। তো এখন মালেক গাজী বলতেছে, তাহলে তো ভালোই হয়, তোর ছেলে যদি বসে তাহলে বসুক, তাও তো অন্তত আমার সুদে আসলে টাকাটা আসবে। তো এই কথা বলার পরে, যেহেতু আমি তখন কলেজে পড়ি, প্রতিদিন তো আর আমার কলেজে যাওয়া লাগতেছে না, হয়তো 2-3 দিন পরে একবার যাব, এই বলে আমি তখন মালেক গাজীর ওই দোকানে আমি তখন আমার আব্বার জায়গায় আমি তখন বসে কাজ করতেছিলাম। তো দেখা যায় ওখানে কাজ করতেছি মালেক গাজী আমার সঙ্গে মোটামুটি খুব খারাপ ব্যবহার করতো। দোকানে আসলেই উনি গ্যাদগুদ করতো, মানে মোটামুটি খুবই খারাপ একটা ব্যবহার করে। আমার এইসব ভাল লাগে না। আর কলেজে আমি তখন যাইতেই পারি না, মানে আমার টোটালি কলেজে যাওয়া তখন বন্ধ হয়ে গেছে। আমার কলেজে আর কলেজে পড়াশোনা করা একেবারেই তখন প্রায় বন্ধের পথে। এই অবস্থার মধ্যে তখন আমি কি করব না করব কোনো কিছুই বুঝতেছিলাম না। এর মাঝে একদিন হলো কি, দুপুরবেলা মালেক গাজী আমারে বলতেছে, আচ্ছা আতিক, তোর কি দোকানে কাজ করতে সমস্যা হয়? যদি দোকানে কাজ করতে সমস্যা হয় তাহলে তুই আমার বাড়িতে চলে যা, আমি বাড়িতে একটা মুরগির ফার্ম করেছি।
দেশি মুরগি না কি জানি মুরগির একটা ফার্ম করছে। আমার বলে তুই মুরগিতে 3 বেলা খাবার দিবি এবং তুই হচ্ছে মুরগির দেখাশোনা করবি, তোরে আমি মাস শেষে এখানে যে টাকা বেতন দিতাম ওখানে সেই টাকাই বেতন দিব, মানে একই বেতন দিব, তুই ওখানে চলে আয়। তা আমার হিসাব হচ্ছে কি ভাই, আমার না দোকানে এমনিও ভালো লাগতো না, কারণ দোকান করি, আমার যে বন্ধুবান্ধবরা আছে ওরা হয়তো অনেক সময় দোকানে আসে, আমি তো কলেজে পড়ি, স্কুলে পড়ছি, আমি তো সেই এলাকারই ছেলে, তো ওরা মাঝে মাঝে এসে দেখে আমি দোকান করি, ওরা আমারে বলে কিরে স্কুল কলেজে যাবি না, বা অনেক সময় ওদের সামনে মালিক যে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। সব কিছু মিলে আমার কাছে মনে হলো যদি সত্যিকার অর্থে যদি আমি এখান থেকে চলে যেতে পারি, মানে এইখানে কাজটা না করে দোকানে, তাহলে মনে হয় আমার জন্য বেশ ভালোই হয়, এটা খারাপ হবে না। তা আমি তখন মালিক গাজীরে বললাম যে ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে গিয়ে কাজ করার জন্য, তাহলে আমি আপনার বাড়িতে গিয়েই কাজ করব, আমি আর এখানে কাজ করব না। মালিক গাজী বললো তাহলে ওখানে মুরগির ফার্ম আছে, করতে পারবি? আমি বললাম হ্যাঁ পারবো। পরে এই দোকান থেকে তখন আমার কাজটা ট্রান্সফার করে উনি আমাকে ওই আপনার ইয়েতে নিয়ে গেল, ওনার ওই মুরগির ফার্ম যেখানে, সেখানে কাজে নিয়ে গেছে। তো ইতিমধ্যে দেখা গেলো যে আমার আব্বার শারীরিক অবস্থা দিনে দিনে অবনতি ঘটতেছে। আব্বা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, আব্বু ঘুমাইতে পারে না, মানে কেমন জানি আব্বু এক ধরনের একটা রুগীলা টাইপের মানুষ হয়ে গেছে। আর আমাদের আর্থিক অবস্থা তো ভাই অতটা ভালো নয় যে আমরা আব্বাকে কোনো একটা ভালো হসপিটালে নিয়ে যেতে পারবো, চিকিৎসা করতে পারবো, তাও তো পারতেছি না। দেখা যায় আমি কাজ করে যে টাকা পাই তার প্রায় 50-60% হচ্ছে আমার আব্বা সুদে আসলে, মানে আমার বোনকে বিয়ে দেওয়ার সময় যে ঋণ নিয়েছিল ওই ঋণের টাকাই তখন নিয়ে চলে যায়, মানে অবশিষ্ট আর আমাদের তেমন কিছুই থাকে না। আবার 2 বোনকে বিয়ে দিচ্ছে, মাঝে মাঝে বোনের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসে। বুঝতেই পারেন যে আসলে মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে ছাড়া আমার এই কষ্টের কথাগুলো কাউকে বোঝানো বড় কঠিন হয়ে যাচ্ছে ভাই। এরপর ওভাবেই পড়ে আছি, পড়াশোনা তো আর তখন আর করতেই পারলাম না, পড়াশোনা মোটামুটি বন্ধই, মানে পুরোই বন্ধ, আমি সেমিস্টার পরীক্ষাগুলো দিতে পারি নাই। তো তখন ওনার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওনার মুরগির ফার্ম পাহারা দিতাম। উনি খুব বেশি একটা বাড়িতে থাকতো না, ওনার হচ্ছে একটা ছেলে আছে, ওই ছেলেকে বিয়ে দিছে, মানে ছেলেটা একটু প্রতিবন্ধী টাইপের, মানে ওনার একটাই ছেলে, ওনার ওয়াইফ মারা গেছে, ওনার কোনো বাচ্চা কাচ্চা না, একটা ছেলে, এবং ওই ছেলে প্রতিবন্ধী টাইপের, একটু প্রতিবন্ধী। ওই ছেলেকে বিয়ে করাইছে, ছেলের বউ আছে এবং ছেলের নায়নাতকুর আছে, তাদেরকে নিয়ে উনি ওই গ্রামে থাকে আর কি, মানে ওই বাড়িতে থাকে। আমি তখন ওই বাড়িতে কাজকাম করতেছি, মুরগির ফার্ম দেখাশোনা করতেছি। আবার মানে ওনার ছেলেটা প্রতিবন্ধী হলো, ছেলেটা অনেক ভালো, মানে আমার সঙ্গে ভালো করে কথাবার্তা বলতে পারে, সর্বদিক থেকে ঠিক আছে। এরকম করে তখন তো ধরেন মনের ভিতরে সবসময় একটা টেনশন কাজ করতো, ভাল লাগতো না, একটা খারাপ লাগা কাজ করতো, কারণ সারাদিনে হচ্ছে ধরেন মুরগির ফার্ম নিয়ে পড়ে থাকি, পড়াশোনাটাও করতে পারলাম না, পারিবারিক অভাব অনটন, নিজের শখের বয়সে হচ্ছে নিজের জীবনটাকে মুরগির সাথে কাটাই দিচ্ছি। ভালো একটা ড্রেস আপ পরতে পারি না, ভালোভাবে চলাফেরা করতে পারি না, কারো সামনে গেলে লজ্জা লাগে, মানে কী করবো তখন আসলে মানে তখনকার অবস্থানটা আসলে কাউকে বোঝানো সত্যিই বড় মুশকিল বা কষ্টকর। যাই হোক, এরপরও পড়ে আসি যে আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, এবং কোনো না কোনো একটা গতি হয়তো আল্লাহ ঠিক করে দিবে, বা হয়তো আল্লাহর রহমতে কিছু একটা হতে পারে। আল্লাহর উপরে তোয়াক্কা আর বিশ্বাস রেখে আমি তখন আস্তে আস্তে করে আবারও এই ওনার মুরগির ফার্মে কাজ করি। তো এরকম করে করে বিকেলবেলা মাঝে মাঝে ওনার মুরগির ফার্মটা ছিল একটা পুকুর পাড়ে, তা পুকুর পাড়ের ওইদিকে গিয়ে চুপচাপ বসে থাকতাম, মানে কিছু করতাম না বা বসে থাকতাম, মানে কোনো কাজ টাজ করতাম, কাজ টাজ করলে বিকেলবেলা ওখানে গিয়ে বসে থাকি। এমতো অবস্থায় একদিন হঠাৎ করে হলো কি, একটা মেয়ের সঙ্গে আমার দেখা হলো। এই মেয়েটা পাশের বাড়ির একটা মেয়ে, কিন্তু এই মেয়ের বাড়ি যে এই পাশের বাড়ি এটা কিন্তু আমি জানতাম না। এবং মেয়েটা সম্ভবত আপনার ইয়েতে পড়ে, ক্লাস 8 গিয়ে ক্লাস 9 পড়ে, ছোট একটা মেয়ে। এবং আমি যে স্কুলে পড়াশোনা করছিলাম সম্ভবত ওই স্কুলে পড়াশোনা করে। এক কথায় বলতে গেলে মেয়েটা আমাকে চিনে আর কি, আমি ওরে চিনি না। তো পুকুর পাড়ে বসে আছি বিকেলবেলা, মেয়েটা আমাকে দেখে ওখানে দাঁড়াইছে, বোরকা পরে আসছে, বোরকা পরে মানে দাঁড়ায় থেকে তখন আমার মনটা খুব খারাপ ছিল, মানে এক কথায় আমার চোখে পানি চলে আসছে আর কি, মানে কান্না কান্না একটা ভাব। পরে আমার এসে বলতেছে যে আপনি কি আতিক ভাইয়া, এমন করে বলতেছে। পরে আমি চিন্তা করলাম কি রে, এই মেয়ে আমাকে চিনে কেমনে। আমি তখন বললাম হ্যাঁ আমি আতিক। পরে বলতেছে আমাকে চিনছেন? আমি বললাম যে না চিনি নাই। বলে আমি নাদিয়া। কিন্তু আমি বললাম যে দেখো আমি তো নাদিয়া নামে তেমন কাউকে চিনি না। আর পরে বলতেছে আপনি আমাকে চিনবেন না, বাট আমি আপনাকে চিনি। কিন্তু ভাইয়া আপনার চেহারা এরকম হয়ে গেছে কেন? আপনি তো দেখতে অনেক সুন্দর ছিলেন, আপনার চুলগুলো অনেক লম্বা ছিল, এবং এক কথায় বলতে গেলে আপনার খুবই অসাধারণ চেহারা ছিল আপনি স্কুলে যখন পড়তেন। বাট হঠাৎ করে ভাই আপনার চেহারা এরকম হয়ে গেল কেন? মানে আপনাকে চেনা যায় না। আমি তো সত্যিই চিনতে পারি না। আমি কথা বলার সময় ভাবতেছিলাম যে আদৌ আপনি আতিক ভাইয়া কিনা, আমি ভয় পাইছিলাম কথা বলতে। আমি তখন বললাম যে দেখো আমার মানে পারিবারিক কিছু টেনশন আছে, ডিপ্রেশন আছে, এবং সেখান থেকেই হচ্ছে মানে এখানে বসে আছি। পরে বলতেছে যে ভাইয়া এটা আমাদের বাড়ি, চলেন আমাদের বাড়ির দিকে যাই। পরে আমি বললাম তুমি হয়তো জানো না আমি মালিক গাজীর মুরগির ফার্মে কাজ করি। পরে বলে কি বলেন আপনি, এই মানে ও বলে খাটাইশ মালিক গাজী বলে যে আপনি খাটাইশ মালিক গাজীর বাড়িতে কাজ করেন? আমি বললাম হ্যাঁ আমি ওখানে কাজ করি, ওনার মুরগির ফার্ম আছে, ওনার মুরগির ফার্ম দেখাশোনা করি।
পরে আমারই বলতেছে, ভাইয়া আসলে আমাদের তো এই সাইডটাতে আসা হয় না, আমাদের মেন রোডটা হচ্ছে ওইদিকে, আমরা ওই দিক দিয়ে চলাফেরা করি, তো আমাদের বাড়ির পিছনে, আর মালিক গাজী খুব খারাপ লোক, ওনার বাড়ির দিকে আমরা খুব বেশি একটা যাতায়াত করি না বা আসি না। কিন্তু ভাইয়া না, অবাক হয়ে গেলাম যে আপনি মালিক গাজীর মুরগির ফার্মে কাজ করেন, তো ভাইয়া আপনি কি সবসময় এখানে বিকালবেলা বসেন? আমি বললাম, হ্যাঁ, আমি প্রায় সবসময় বিকালবেলা এখানে বসি, মন খারাপ থাকলে এখানে বসে একটু প্রকৃতি দেখি, অ্যান্ড প্রকৃতির দিকে তাকালে হৃদয়টা বা অন্তরটা এমনিই শীতল হয়ে যায়। পরে আমারে বলতেছে, ভাই কিছু মনে করবেন না, একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলেন, মানে হ্যাঁ বলো। পরে আমারে বলতেছে যে আপনাকে দেখে না আমার সত্যিই মনটা অনেক খারাপ লাগতেছে, এবং দেখে মনে হচ্ছে আপনি খাওয়া দাওয়া করেন নাই, মানে যদি কিছু না মনে করেন আমি কি আপনাকে ঘর থেকে কোনো খাবার এনে দিব? এই মেয়ে যে কথাটা বললো এটা আসলেই সত্যি, আমি গতকালকে রাতেও খাই নাই, সকালেও নাস্তা করে দুপুরেও খাই নাই, আসলে খিদা লাগে না, মানে এক কথায় বলতে গেলে মানে খাবারের প্রতি কোনো রুচি আসে না। একটা জিনিস দেখবেন, যখন আপনি কোনো একটা টেনশনে থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, আপনার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু না ভালো লাগবে না, মানে আপনি মনে হয় যেন কোথাও শান্তি পাচ্ছেন না। তা আমার অবস্থাটা তখন এরকম ছিল। তো মেয়েটা আমারে বলতেছে যে আমি আপনার জন্য একটু খাবার নিয়ে আসি। আমি জোর করেছিলাম যে খাবো না, এরপরেও সে তার বাড়ি থেকে আমার জন্য খাবার নিয়ে আসছে, মানে টোটালি ভাত নিয়ে আসছে একটা বাটিতে করে। তো বাড়িতে করে ভাত নিয়ে আসছে, এই প্রথম পরিচয়। এবং সত্যি কথা বলতে এই মেয়েরা আমি এর আগে দেখেছি কিনা এটা আমার সঠিক খেয়াল নাই, বাট মেয়েরা আমাকে চিনে। পরে ভাত টাত খাইলাম, খাওয়ার পরে আমি বললাম যে তুমি আমার জন্য ভাত নিয়ে আসছো হঠাৎ করে, এটা কেউ দেখলে কিন্তু মাইন্ড করতো। পরে আমাকে বলে, ভাইয়া এই রাস্তা দিয়ে আসলে কেউ একটা চলাফেরা করে না, আর মালিক গাজীর বাড়ি তো কেউ ওইদিকে তাকায়ও না। মানে মালিক গাজী কৃপণ টাইপের একটা লোক আর কি, প্রচুর কৃপণ। আপনি দেখবেন গ্রামে এমন কিছু মানুষ থাকে না যে যাদের অনেক টাকা পয়সা কিন্তু তারা প্রচুর কৃপণ হয়, এই টাইপের একটা লোক আর কি। তো ওই দিন খাওয়া দাওয়া করলাম, করে আমি আমার মতো করে ঘরে চলে গেলাম। এবং আমি তো প্রায় প্রতিদিন বিকালবেলা ওখানে গিয়ে বসতাম। এবার কি করতাম, মানে যখনই ওখানে বিকালবেলা গিয়ে বসতাম, মেয়েটা ওখানে আসতো, নাদিয়া ওখানে আসতো, এবং এসে আমার সাথে গল্প গুজব করতো, আমার সাথে কথাবার্তা বলতো, এবং খুবই রোমান্টিক, মানে খুবই রোমান্স কথাবার্তা বলতো। এবং এরকম করে প্রতিদিন যখন আসতো না, মানে আমি এখানে বসে থাকতাম, ওর সঙ্গে আমার মনের দুঃখ সুখগুলো শেয়ার করতাম, এবং ও কথাবার্তা বলতো। এই করতে করতে একটা সময় তখন করলো কি, তখন ক্লাস 8-এ পড়তো। 8-এ পড়তো, তো আমারে বলে, ভাইয়া আমার তো পড়াশোনা অনেক সমস্যা। ও কিন্তু আবার খুব যে বড়লোকের মেয়ে ছিল তাও না, ওর বাবা সম্ভবত জমি জমা করে, ওদের বাড়িতে জমি জমা দেখাশোনা করে, মানে মধ্যবিত্ত আর কি, আমাদের মতোই, হয়তো আমাদের থেকেও আরেকটু বেটার। পরে আমারে বললাম, তো প্রাইভেট পড়ি না, আপনি যদি কিছু না মনে করেন, আমার এই সাবজেক্টগুলোতে একটু সমস্যা আছে, আপনি কি একটু আমাকে পড়াইতে পারবেন? আমি তখন বললাম যে হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই, বিকেলবেলা তো এখানে বসিয়ে থাকি, তুমি বইটই নিয়ে আসো, আমি তোমার পড়াবো নি। পরে এই মেয়েটা বইটই নিয়ে আসতো, আমি তারা পড়াইতাম, কিন্তু কখনোই তার প্রতি আমার কোনো রকমের প্রেম ভালোবাসা বা এই সমস্ত কোনো কিছু জাগে নাই। আর মেয়েটার বয়সও একেবারেই কম, এত কম বয়সে একটা মেয়ের সঙ্গে তো এইসব প্রশ্নই আসে না। তা মেয়েটা আসতো, আমি তারা পড়াইতাম। এরকম করতে করতে সম্ভবত এই বিষয়টা মালিক গাজী মনে হয় কোনো না কোনোভাবে তিনি দেখে ফেলেন। মানে লোকটা তো খুব খারাপ ছিল, তার মানে পিছনেও 2টা চোখ আছে, এমন একটা অবস্থা। তো উনি সম্ভবত মানে কিছুটা ডাউট করে ফেলে যে মেয়েটার সঙ্গে আমি কথা বলি বা মেয়েটা এখানে পড়তে আসে, এই সব কিছু মিলে উনি সম্ভবত কোনো দিন দেখে, এবং দেখে একদিন বিকেলে উনি আমার সাথে খুব, মানে এই মালিক গাজীকে চিনা বড়ই মুশকিল ভাই, উনি এক এক সময় এক এক রূপ ধারণ করে। আমার কাছে মনে হয় যে জিনেও এত রূপ ধারণ করতে পারে না, মানে মালিক গাজী ক্ষণে ক্ষণে যেমনি তার সুরুত পাল্টায়। তো আমার সঙ্গে খুব সুন্দর করে বলতেছে, কী ব্যাপার আতিক, তোমার তো বাড়িতে না লাভই বানাই দিলাম, এখন তো তুমি বাড়িতে এসে প্রেম করতেছো, মানে আমারে বলে এই মুরগির ফার্মের ওখানে দাঁড়া। আমি বললাম যে মানে উনি সম্পর্কে আমার, মানে মালিক গাজী আমার দাদা হয় আর কি সম্পর্কে, মানে আমার আব্বা মানে ভাতিজা, আমার আব্বা ওনাকে চাচা ডাকতো। তো যেহেতু আমার আব্বা চাচা ডাকতো, আমি মানে প্রথমত উনি আমার কাছে আমার দাদার মতোই হবে, তো আমি দাদা বলেই সম্বোধন করতাম, যদিও প্রথম দিকে কাকা টাকা ডাকতাম এবং পরে দাদা বলেই ডাকতাম। তাই আমি বললাম যে দাদা এইসব কী বলেন, এসব কোনো কথা, আমি গরিব মানুষ, দুবেলা দুমুঠো ভাত খাইতেই কষ্ট হয়ে যায়, আর আপনি আমারে বলতেছেন আমি নাকি প্রেম করব। উনি তখন বলে, আরে বেটা, প্রেম তো গরিবের ছেলেরাই করে, বড়লোকের ছেলেরা কি আর প্রেম করে নাকি? তো এরকম করে কথাবার্তা দিয়ে 1 দিন 2 দিন 3 দিন করে, একদিন উনি আমার জিজ্ঞেস করলো যে আচ্ছা আতিক, ওই যে একটা মেয়ে তোমার কাছে পড়তে আসে পাশের বাড়ির নাদিয়া, এই মেয়ের সঙ্গে তোমার প্রেম আছে নাকি? মানে একেবারে খোলাখুলি এভাবেই জিজ্ঞেস করছে। পরে আমি বললাম যে না দাদা, এরকম কিছুই না, আমি মাঝে মাঝে বিকেলবেলা ওখানে গিয়ে বসে থাকি, মেয়েটা আসে, তো ওর তার পড়াশোনায় একটু সমস্যা, অনেক হিসাব বুঝে না অঙ্কতে, তাই মেয়েটার একটু পড়াই, মানে গণিত সাবজেক্টটা একটু পড়াই। পরে আমার বলে, মেয়ে তোমার টাকা দেয়? আমি বললাম না আমার টাকা দেয় না, বাট এমনি আমারে মানে করে আমি পড়াই আর কি, ওরকমই। তো উনি আর এই কথাটাকে নিয়ে কোনো কথা বার্গেটিং করলেন না বা কোনো কথা বাড়াইলেন না, উনি মোটামুটি ওনার মতো করে এই কথাটা শুনে গেলেন, এবং এরপর আমাকে বললেন যে মেয়ে মানুষ খুব ডিয়ারিং হয়, খুব চালাক হয়, এদেরকে বোঝা বড় মুশকিল, নিজেকে নিজে সাবধানে রাখো, ওদের ফাঁদে পা দিও না, তাহলে বড় সমস্যা হবে। তো
তো মালেক গাজী মনে করতো কি ভাই, সত্যি কথা যেটা, যে আমি সম্ভবত এই মুরগির ফার্ম থেকে মুরগি চুরি করি এবং মুরগি চুরি করে আমি নাদিয়াকে দিই। নাদিয়ার মা সম্ভবত আমাকে রান্নাবান্না করে আমার ভাত তরকারি দেয়। কারণ মাঝে মাঝে নাদিয়ার কাছে গেলে দেখতো যে টিফিন বক্স, মানে উনি যখন এদিক দিয়ে যাইতো অনেক সময় দেখতো যে টিফিন বক্সটা আছে। তো টিফিন বক্স দেখলেই তো স্বাভাবিক একটা মানুষের মনে সন্দেহ লাগবে যেখানে টিফিন বক্সটা কোত্থেকে আসছে। তো উনি এটা মনে করতো যে ওনার মুরগি সম্ভবত আমি ওর মাকে দিই, তো ওর মা সম্ভবত রান্না করে আমাকে দেয়। এই জন্য হতো কি ভাই, উনি প্রতিদিন 2বার করে মুরগি গুনতেন, কয়টা মুরগি আছে এগুলো প্রতিদিন গুনতেন এবং ডিমগুলা গুনতেন, ডিম কাউন্ট করতেন, মুরগি কাউন্ট করতেন, মানে খুবই হাস্যকর একটা বিষয় আর কি। এরপরেও উনি এগুলো করতেন। তো আমি আসলে এসবে কোনো কিছু মনে করতাম না। পরের চাকরি করি, অন্যের অধীনে চাকরি করি, এটা বেশ স্বাভাবিক একটা বিষয় যে উনি এগুলো করবেই এবং ওনার করা উচিত। তো এরকম করে অনেকগুলো দিন কেটে যেতে যেতে একটা পর্যায়ে হলো কি, এই নাতি আমাকে প্রপোজ করে বসছে। মানে প্রপোজ বলতে কি, একদিন আমাকে চিঠির মাধ্যমে ওর মনের কথাগুলো লিখে আমাকে হঠাৎ করে একদিন চিঠিটা আমার হাতে ধরাইতেও দৌড় দিয়ে চলে এসছে, মানে বিকেলবেলা। তো ছোটো একটা মেয়ে এভাবে চিঠি দিছে, দেওয়ার পরে আমি চিঠিটা পড়লাম এবং পড়ার পরে আমি হাসতেছিলাম। আল্লাহর কি হুকুম আর কি, এই এমতো অবস্থার ভিতরে হঠাৎ করে ওই জায়গায় আপনার মালেক গাজী হাজির। এবং মালেক গাজীকে দেখে আমি তাড়াতাড়ি চিঠিটা বোটে পকেটে ঢুকাই ফেলছি। পকেটে ঢুকাই ফেলার পরে যেহেতু আমার দাদা হয় সম্পর্কে, ওনার সঙ্গে মাঝে মাঝে দুষ্টমিও করি, উনি আমার বলে আমার এদিকে কী লুকাইলি রে। তখন কিন্তু আমার সঙ্গে অনেকটা ভালো হয়ে যায় মালেক গাজী, মানে ওই সময়টাতে আমার সঙ্গে প্রচুর ভালো হয়ে যায়, এতটাই ভালো হয়ে যায় যা বলার মতো না। তো আমার বলেই নাতি কী লুকাইলি, আমি বললাম না 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 কিছু লুকাই নেই। তো বলে না তুই কিছু একটা লুকাইছিস, দেখি কী লুকাইছিস। এটা বলে আমার পকেটে হাত দিয়ে চিঠিটা বের করে ফেলে। মালেক গাজী আমার মোটামুটি একটু শিক্ষিত লোক ছিল, উনি চিঠি পড়তেও পারতেন আবার চিঠি লিখতেও পারতেন। এবার চিঠিটা হাতে নিল, হাতে নেওয়ার পরে উনি পড়তে শুরু করলেন মনে মনে। পড়ে আমারে বলে ঘটনা কি, ডুবে ডুবে জল খাচ্ছ। আমি তখন বললাম না না দেখেন, এই প্রথমে মেয়েটা আমাকে প্রপোজ করলো এবং এর আগদিন পর্যন্ত মেয়েটাকে আমি পড়াইতাম বা এরকম কোনো কিছু তার মাঝে দেখি নাই। হঠাৎ করে সে আমাকে কেন প্রেমের প্রস্তাব দিল, আমি না নানা এটা আসলে নিজেও বুঝতেছি না, আমার কাছে অবাক লাগতেছে। উনি তখন আমাকে বলে দেবে না, তোর মতো একটা চেহারার ছেলে, এটা তো মানে সৌভাগ্যের একটা বিষয়, এমন ছেলে কি মহল্লাতে আসে নাকি। আমি তখন বললাম না 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 আসলে এরকম কিছুই না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করিও না। তো এমন করে কথা বলতে বলতে একটা পর্যায়ে উনি আমার বললো যে মেয়েটা যদি তোকে প্রস্তাব দিয়েই থাকে, আর মেয়েটা তো দেখতে শুনতে খারাপ না, ভালোই আছে, মেয়ের বাবারও জমি জমা আছে, দেখ মেয়েটার সঙ্গে প্রেম করা চাই কিনা, মেয়েটার সঙ্গে প্রেম কর, আমার কোনো সমস্যা নাই। তো মেয়ে আমাকে চিঠি দিছে, এইটুকুর মধ্যে পড়ে রইল। পরের দিন যখন আবারও আসছে, আসার পরে আমার বলতেছে কালকে যে আপনাকে একটা জিনিস দিছিলাম এটার কোনো উত্তর তো পাইলাম না, উত্তরটা কি মুখে দিবেন না লিখে দিবেন। আমি বললাম উত্তরটা হাতে দিব। পরে বলতেছে মানে, আমি বললাম হাতে একটা থাপ্পড় দিয়ে এরপরে উত্তরটা দিব, একটা থাপ্পড় দিলে বুঝবা। পরে আমার বলতেছে আপনি এরকম আনরোমান্টিক কেন। আমি বললাম ভাই আমার পেটে ভাত নাই, পেটে যদি ভাত থাকে তাহলে রোমান্টিক কথা বেরোয়। আমি গরিবের ছেলে, 3 বেলা 3 মুঠো ভাত খেতে আমার কষ্ট হয়, আর আমার এই প্রেম ভালোবাসা আমার হবে না। এরকম করে যখন 1 দিন 2 দিন 3 দিন মেয়েটার সঙ্গে কথা বলি, ও সম্ভবত একটু রাগই করে এবং রাগ করে ওর আমার সঙ্গে দেখা করতে আসে না, মানে এখানে আর পড়তে আসে না। ও যখন আর আমার কাছে পড়তে আসে না, আমি ওর সঙ্গে আর কথাবার্তা বলি না, যেহেতু আসে না ওর দরকার নাই, আমি আর এই বিষয়টা নিয়ে কোনো কিছু করতেছি না, আমি আমার মতো করে থাকতেছি, আমার মতো করে চলতেছি। এইভাবেই 2-3টা দিন কেটে যাওয়ার পরে মালেক গাজী সম্ভবত খেয়াল করছে যে এখন যে আর নাদিয়া আমার কাছে পড়তে আসে না। একদিন মালেক গাজী আমাকে জিজ্ঞেস করে কী ব্যাপার আতিক, এখন কি নাদিয়া তোমার কাছে পড়ে না, এখন যে বিকালে নাদিয়াকে দেখতে পাই না। আমি বললাম না এখন আরও আসে না। পরে বলে কেন। আমি বললাম কেন হচ্ছে ওই যে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হই নাই এবং রাজি না হওয়ার পরে ও আর আসে না। পরে বলে তাহলে কি মেয়ে তোমার সঙ্গে প্রেম করার জন্য আসছিল এখানে। আমি বললাম মনে হয় তাই হবে। পরে মালেক গাজী শুরু করলো কি আমাকে বলা, মেয়েটা আসলে অনেক ভালো, তার পারিবারিক অবস্থা ভালো, তার সঙ্গে তোর প্রেম করা যায়, এটা সেটা আমাকে এগুলো বলতো। তা আমি আর এই কথাগুলোর মধ্যে কোনো মূল্যায়ন করতাম না বা কোনো কিছু বলতাম না। এইভাবেই কিছুদিন পরে এরই মাঝে আরেকটা কথা আপনাকে বলে রাখি, আমার আব্বা কিন্তু খুবই অসুস্থ হয়ে গেছিলো এবং ইদানিং প্রায় 3 মাসের মতো আমার আব্বার পিছনে অনেক টাকা ব্যয় হচ্ছে, আব্বুকে হসপিটালে নিয়ে যাওয়া, হসপিটাল থেকে আনা, ডাক্তার দেখানো। তো ওই কাজগুলো করতে গিয়ে আমি 3 মাসের মালেক গাজী সুদের টাকা দিতে পারি নাই। ওই যে আমার বোনের জন্য যে টাকাটা নিয়েছিল, সুদ আসলে টাকাটা দিই নাই এবং পুরোটা টাকাই তখন আমি হচ্ছে গিয়ে মালেক গাজীর কাছ থেকে নিয়ে নিতাম, আমার যে বেতনটা আছে পুরো বেতনটাই নিতাম এবং ওই সুদ আসলে টাকাটা আমি মালেক গাজীকে দিতাম না। তা আমার আব্বার অবস্থা ভালো না, আব্বুকে দেখাশোনা করা লাগতেছে এই কারণে। তা 3 মাস পরে মালেক গাজী একদিন আমার বলতেছে যে আতিক, তোর পারিবারিক অবস্থা দিনে দিনে যেভাবে ডাউনের দিকে যাইতেছে, আমার কাছে মনে হয় না যে তুই এই ঋণটা পরিশোধ করতে পারবি। যে তোর বাবা যে মানে হুন্ডা কেনার জন্য এটা যে টাকাটা নিছে, এই ঋণটা আমার মনে হয় না যে তুই পরিশোধ করতে পারবি, কারণ দিনে দিনে তোদের সংসারে খরচ বাড়তেছে এবং এটা তো আমার কাছে মনে হয় না যেটা সম্ভব হবে।
আমি তখন বললাম, দেখেন আপনি যেটা বলছেন এটা একেবারেই যে খারাপ বলছেন তাও কিন্তু নয়, আপনার কথা কিন্তু সত্য। কারণ আব্বার পিছনে প্রতি মাসে আমার অনেক টাকার খরচ যাইতেছে, ওষুধ যাইতেছে, এবং পরিবারের তো খরচ আছে, 2 বোনকে বিয়ে দিয়েছি, তাদের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসে, এবং মায়ের ব্যক্তিগত একটা খরচ আছে। উনি বলে যে তোর দ্বারা তো সম্ভব হবে না, বাট আমি তোর একটা কথা বলি, তুই তো আমি নাতির মতো দেখি, এবং সত্যি কথা আমার একটাই ছেলে, আল্লাহই ছেলেটাকে প্রতিবন্ধী বানাইছে। আমার ওই প্রতিবন্ধী ছেলের ঘরে যে নায়নাতকুরগুলো আছে, আমি তাদেরকে যেমনভাবে দেখি আমি তোরে তেমনভাবেই দেখি। তো আসলে আমার তোরে খুব ভালো লাগে, তুই ঋণ ফিন নিয়ে কোনো চিন্তা করিস না। আজকে তোর একটা কথা বলি, তুই শোন। আমি বললাম যে ঠিক আছে বলেন। ভাই এত সুন্দর করে কথা বলতেছে যা বলার মতো না। আমি যে ঠিক আছে বলেন। পরে বলতেছে যে তুই জানিস নাদিয়া মেয়েটা স্কুলে যাওয়া বন্ধ করে দিছে। আমি বললাম না তা তো জানি না। বলে স্কুলে যায় না, আমার সঙ্গে ওই দিন দেখা হইলো, আমার দাদা দাদা বলে খুব কান্নাকাটি করলো আমার কাছে কান্নাকাটি করলো, খুব দুঃখ করলো, এবং বললো তোরে পছন্দ করলো, তোরে প্রেমের প্রস্তাব দিল, এবং তুই রাজি হলি না। তা মেয়েটার মনে কষ্ট দিস না, মেয়েটা আসলে অনেক ভালো, তুই মেয়েটার সঙ্গে প্রেম কর, এবং প্রেম করিস বা না করিস অন্তত প্রেমের অভিনয়টা কর। আমি তখন বললাম, দাদা দেখেন আমি গরিব মানুষ, আমি 3 মাস আপনার সুদ আসলে টাকা দিতে পারি না, আমার মা বাবার মুখে দুমুঠো খাবার তুলে দিতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, এর উপরে এই প্রেম ভালোবাসা। উনি বলে, আরে একটা মেয়ের জীবন নষ্ট হওয়ার থেকেও মেয়েটা পড়াশোনা করুক, এবং তুই তার সঙ্গে অন্তত কথাবার্তা বলে তাকে পড়াশোনার মধ্যে রাখ, এটা তোর একটা নৈতিক দায়িত্ব। এবং এরকম করেই যখন বললো, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওর সঙ্গে কথা বলবো। এবার আমারে বলতেছে, দেখ তুই কিন্তু আমার কথা বলিস না, যে মেয়ে আমার কাছে বিচার দিছে বা আমার কাছে যে কিছু বলছে তোর ব্যাপারে, এই বিষয় নিয়ে কথা বলিস না, তাহলে আমাকে খারাপ জানবে। কারণ আমাকে বলছে, দাদা আপনি কিন্তু আতিক ভাইরে কোনো কিছু বললেন না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে দাদা, কোনো সমস্যা নেই, আমি দেখি ওর সঙ্গে কথা বলতে পারি কিনা। এর পরের দিন ওদের পাড়ার একটা মেয়েকে দিয়ে ওরে আমি খবর দিছি আপনার দুপুরবেলা। তো এখানে আসছে, খবর দেওয়ার পর আসার পরে আমি বললাম যে নাদিয়া, একটা খবর পাইলাম যে তুমি নাকি স্কুলে যাও না। পরে বলতেছে হ্যাঁ। আমি বললাম কেন যাও না? পরে বললাম আমি তো বুঝি না, আমার পড়াশোনা ভালো লাগে না, বিশেষ করে গণিত সাবজেক্টটা বুঝি না, গেলেই স্যারে বকাঝোকা করে, গায়ে হাত তুলে মারে, এই জন্য ভালো লাগে না। আর আমার আব্বা আম্মার কাছে তো এত টাকা নেই যে আমাকে প্রাইভেট পড়াবে, তারা তো টাকাও দিতে পারে না, আমি পড়াশোনা অত ভালো জানি না, এই জন্য আমি ওখানে যাওয়া বন্ধ করে দিছি, স্কুলে যাওয়া বন্ধ করে দিছি। আমি বললাম কালকে বিকেল থেকে তুমি প্রত্যেক দিন আমার কাছে পড়তে আসবা, যে পুকুর পাড়ে আগে পড়তা ওইখানে প্রত্যেক দিন পড়তে আসবা, আমি তোমাকে পড়াবো। পরে আমারে বলে যে না, এখানে আসলে পরে আপনাকে আমার ভালো লাগে, আপনার সঙ্গে আমার রোমান্টিক কথা বলতে ইচ্ছা করে। আমি তখন ওরে খুব বুঝাইলাম, মানে যেমন আমার নিজের ছোটো বোনের মতো ওরে বুঝাইলাম যে না দিয়ে দেখো, জীবন এভাবে চলে না, এবং তুমি যেরকম চিন্তা করতো সেরকম না, মানে অন্ততকে বাস্তবমুখী কিছু কথাবার্তা বললাম। এবং এই কথাগুলো বলাতে ওর ভিতরে কিছুটা হলেও মানে আপনার মানে বাস্তবতা কাজ করতে শুরু করছে, মানে বুঝতে পারছে। তো আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি আপনার কাছে পড়তে আসবো। তা এরপরও আবার আমার কাছে পড়তে শুরু করছে, এটা আবার এই মালিক গাছি দেখতেছে। এর কয়েকটা দিন কেটে গেল, কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন মালিক গাছি আমাকে এক অন্যরকম প্রস্তাব দিয়ে বসছে, যেটা শুনলেও রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমারে মালিক গাছি বলতেছে, তুই একটা কাজ কর, তুই ওই নাদিয়ারে বিয়ে কর। আমি বললাম যে দাদা আপনি এটা কী বলেন, নাদিয়ারে বিয়ে করবো কেন? আমার বলে তুই নাদিয়াকে বিয়ে করবি, এবং শুধু বিয়ে নয়, বিয়ের পরে বাসর ঘরেই তুই নাদিয়াকে তালাক দিবি। এতে তোর বাবার কাছে আমি যে টাকাটা পাইতাম, যে সুদের টাকাটা পাইতাম, এই টাকাটা আর দেওয়া লাগবে না, এই টাকাটা আর দিতে হবে না। আমি তখন বললাম যে দাদা আসলে আপনার কথা আমি কিছুই বুঝতেছি না, আপনি আমাকে বলতেছেন ওকে বিয়ে করার জন্য, এবং বিয়ে করে বাসর ঘরে ওকে তালাক দেওয়ার জন্য, মানে এই কথাগুলো কেন বলতেছেন? মানে এতে আমার উপকারটা কী, মানে এতে আমার বেনিফিটটা কী হবে? উনি আমার বলে বেনিফিটটা হবে, সোজা কথায় বলতে গেলে তুই তোর বাপের ওই ঋণটা থেকে মুক্তি পাবি, ওই তোর বাপের ওই ঋণটা আর দেওয়া লাগলো না। আর দ্বিতীয়ত আমি এই মেয়েটাকে বিয়ে করব। আমি তখন অবাক হয়ে গেলাম যে দাদা আপনি এটা কী বলেন, বিয়ে যদি করতেই হয় তাহলে আপনি মেয়ের প্রেমের প্রস্তাব দেন, আর মেয়ের বিয়ের প্রস্তাব দেন, মেয়ের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠায় আপনাদের বিয়ে করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এ তো আপনার নাতির মানে নাতনির বয়সের থেকেও কম, আপনি এইরকম একটা মেয়ের বিয়ে করতে চান, এইটা কেমন কথা? উনি তখন আমারে বলল যে দেখ, আজকে তোকে ভালো করেই বুঝিয়ে বলি, এই মেয়েটার আমার ভালো লাগছে, আমি ছোটোবেলায় তারা বউ বউ বলে ডাকতাম। তো মেয়েটা যখন বয়স হয়েছে, আর সাধারণত এখানকার আমাদের গ্রামের মেয়েদের এই বয়সেই বিয়ে দেয়, এর থেকেও বেশি বয়স না, এই বয়সেই বিয়ে হয়। তা আমি কিছুদিন আগে মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দিছি, দেওয়ার পরে মেয়েটা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, মেয়ের বাবা মাও করছে, মেয়েও করছে, এতে আমার মনে খুব কষ্ট গেছে। যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মেয়েটারে বিয়ে, মানে আমাকে যেহেতু খারাপ ব্যবহার করছে, আমি মেয়েটারে বিয়ে করেই ছাড়বো। যার কারণে আমি বললাম যে তুই মেয়েটারে বিয়ে কর। আমি বললাম দাদা আমি আপনার কথা আসলে মানে ঠিক বুঝতেছি না, আমি যদি বিয়ে করি তাহলে আপনি এই মেয়েকে কীভাবে পাবেন, সে তো আমার বউ হয়ে যাবে। উনি আমাকে বলো তোর বউ হওয়া আর আমার বউ হওয়া একই কথা।
তা আমি যেটা মনে করলাম যে উনি সম্ভবত মেয়েটার সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছে এরকম। তা আমি বললাম যে দাদা, আমি বিয়ে করা আর আপনি বিয়ে করা এক কথা, এটা কীভাবে হলো? পরে তিনি আমাকে বলে, তুই আগে বিয়ে কর, বিয়ে করার পরে বাকিটা আমি তোরে বলবো কীভাবে প্ল্যান করতে হবে, ওই প্ল্যানিং অনুযায়ী তোরা কাজ করতে হবে। পরে আমি বললাম যে দাদা দেখেন, এইটা আমার দ্বারা সম্ভব না, আমি এটা করতে পারবো না। এই মেয়েটা একটা ছোট মেয়ে, একটা স্কুলে পড়াশোনা করে, এবং এই পবিত্র একটা মেয়ের জীবন আমি এভাবে নষ্ট করতে পারবো না, আমি এটা করবো না। তিনি আমার তখন বুঝাইতেছে, দেখ মেয়েটার তো কোথাও না কোথাও বিয়ে হবে, হবে না, হয়তো একটা ভালো ছেলের কাছে বিয়ে হবে। আর আমি যতটুকু জানি তুই মেয়ের সঙ্গে প্রেম করতে পারবি, কিন্তু মেয়ের পরিবার তোর কাছে মেয়েকে বিয়ে দেবে না। আমি তখন বললাম যে দাদা, এই মেয়ের সঙ্গে আমি প্রেমও করি না, মেয়ের পরিবার আমাকে বিয়ে দিবি কি? আমি তো মেয়ের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবোই না। ওকে তো বিয়ে করার আমার কোনো ইচ্ছেই নাই, বাট আমি ওকে পড়াইতে আসছি, ও যেহেতু একটু গরিব ফ্যামিলির মেয়ে, আমাদের মতো গরিব, এই জন্য। পরে আমারে বলতেছে যে তুই কি বুঝিস যে মেয়েটার যদি আমি বিয়ে করি তাহলে মেয়েটার জীবনটা কত সুখের হবে, আমার যে যা অগাধ সয় সম্পত্তি আছে মেয়েটা এগুলোর মালিক হবে, এবং এটা কতটা ভালো হবে। আমি বললাম হ্যাঁ, এটা তো ভালোই হয়। তো এটা তো আপনি মেয়ের পরিবারকে বুঝাইতে পারেন, মেয়ের বাবা মা যারা আছে এই কথাটা আপনি তাদেরকে বুঝান, তাদেরকে বুঝাইলেই তো হয়ে যায়। দাদা বলতেছে, আমি তাদেরকে বুঝাইতে আমি টায়ার্ড হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি, এবং আমার পক্ষে আর তাদেরকে বোঝানো সম্ভব না, আমি আর তাদেরকে বুঝাইতে পারবো না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি তোরে বললাম যে তুই মেয়েটারে বিয়ে কর, বিয়ে করলে আমি মেয়েটারে পেয়ে যাব। আমি তখন রাজি হলাম না, মানে মানে টোটালি যে আমি এটা করবো না বা আমার দ্বারা এটা সম্ভব না, মানা করে দিলাম। এবং মানা করাতে উনি আমার উপরে খুব খেপে গেল, রাগারাগি করতেছে। এবং ওই সময়টাতে হলো কি যে আমি মেয়েটার আর পড়াইও না, আমি ওরা আর কোনো কিছু বললাম না, শুধু বললাম যে আমার শারীরিক অবস্থা ভালো না, তুমি আর আমার কাছে আইসো না, আমি তোমার পড়াবো না। এই কয়েকটা দিনই পড়ানোর মধ্যে হঠাৎ করে মানা করে দিলাম। এবার মালিক গাজী আমার ভালো করে ধরছে যে না, তুই ওরে বিয়ে করাই লাগবে। এবং আমি বারবার মালিক গাজীরে বলতেছি, রে আমি যদি ওরে বিয়ে করি তাহলে আপনি কেমনে পাইবেন? উনি বলে, পাওয়ার রাস্তা আমি করব, তুই ওরে শুধু বিয়ে করবে, বিয়ে করে আমার হাতে তুলে দিবে। আমি রাজি হই না। এবার দেখা গেল যে মালিক গাজী ওই যে আমার আব্বার কাছে টাকা পাইতো, আমার বড় বোনকে বিয়ে দেওয়ার সময়, আমার ছোটো বোনকে, আমার ইমিডিয়েট বড় যেটা, ওইটাকে বিয়ে দেওয়ার জন্য যে টাকা নিছিল, ওই টাকার জন্যই তখন মালিক গাজী চাপ দিতে শুরু করছে। আমার বলতেছে আমার টাকা দেওয়া লাগবে, এবং আমার টাকা যদি না দাও তাহলে তোমার বোনের যে তোমার যে বোন জামাইরে বাইক দেওয়া হয়েছে, এই তোমার বোন জামার বাইক আমি কেড়ে নিয়ে আসবো, ওর কাছ থেকে আমি বাইক নিয়ে আসবো, কারণ বাইকের কাগজপত্র আমার নামে। মালিক গাজী আবার কত চালাকি করছে দেখেন, এই বাইকের কাগজপত্র সে নিজের নামে করে রাখছে, নিজের নামে বলতে তার কারণ আমি করে রাখছে। সে বলে আমি ওখান থেকে বাইককে নিয়ে আসবো আমার সুদের টাকা না দিলে। তা আমি বললাম যে আপনাকে তো অনেক কিস্তি দেওয়া হয়েছে, অনেক টাকা তো দেওয়া হয়েছে। উনি বলেন আমার কোনো টাকাই দেশ নাই, আমি ওখান থেকে বাইক নিয়ে আসবো। তো ওইখান থেকে বাইক নিয়ে আসা মানে আমার বোনের সংসারটা ভেঙে যাওয়া, ওখান থেকে উনি বাইকটা নিয়ে আসবে, আমার বোনের সংসারটা ভেঙে যাবে, এবং ওনার বাইক নিয়ে আসা মানে তো আমার বোনকে একটা অপমান বা আমাদের একটা অপমান। আমি মালিক গাজীকে বললাম যে দেখেন, আমাদের কোনো জায়গায় সম্পত্তিও নাই, পারিবারিক অবস্থা এতটা ভালো নয় যে হঠাৎ করে আমি আপনাকে এতগুলো টাকা দিতে পারবো, আপনি আমাকে একটু সময় দেন। উনি বলে, আমি তোর বাপেরও সময় দিছি আর তোরও সময় দিছি, আমি আর কোনো সময় দিতে পারবো না, তুই আমার কথা শুনিস না, যেহেতু আমি তোকে সময় দিব না। তা আমি তখন বুঝে গেলাম যে মালিক গাজী যেটা করতেছে এটা আমার উপরে চাপ প্রয়োগ করতেছে শুধুমাত্র নাদিয়াকে বিয়ে করার জন্য। এক কথায় নাদিয়াকে বিয়ে করার জন্য উনি আমার উপরে একটা কঠিন চাপ দিচ্ছে। আমি তখন বললাম যে আপনি আমার সঙ্গে এরকমটা কেন করতেছেন? আমি তো আসলেই বুঝতেছি না, আমি তো আপনার মতিগতি বা কথাবার্তা কোনো কিছুই বুঝি না, আপনি এমনটা করবেন না। দেখা যায় আমার উপর আরও খেপে গেছে, ওই বেটা তুই কি বলিস, পারতেছেন আমাকে মারতে আসবে, এমন একটা পরিস্থিতি। এইভাবে আরও 3 দিন কেটে গেল। 3 দিন পরে একদিন আমার ঘরে আসছে, আমার ঘরে আইসা আমি আপনাকে কি বলবো, আপনি হয়তো বিশ্বাস করবেন না, একেবারে ছোট বাচ্চার মতো কান্না করতেছে। একটা ছোট বাচ্চা যেমনি কান্না করে, একেবারে একটা ছোট বাচ্চার মতো আমার ঘরে এসে কান্না শুরু করে দিচ্ছে। আমার হাত ধরে কান্না করে বলতেছে, জাতিক এই মেয়েটার আমার খুব ভালো লাগে, আমি সত্যি তারে বিয়ে করতে চাই, আমি তোর হাতে ধরে অনুরোধ করে বলতেছি, তুই যেমনি পারিস আমার মেয়েটার সঙ্গে বিয়ে করাই দে। তা আমি বললাম যে আপনি যদি মেয়ের পরিবারকে বুঝাইতে পারেন নাই বা তারা অপারগতা স্বীকার করছে, আমি মেয়ের পরিবারকে বুঝাই, আমি বুঝাইলে রাজি হবে। পরে বলে, জীবনও রাজি হবে না, তুই বুঝাইলেও রাজি হবে না। আমি চাই কি তোর মাধ্যমে মেয়েটাকে পেতে চাই, তবে অন্য একটা কৌশলে। তাই আমি বললাম যে দাদা, অন্য কৌশলটা কি? আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু লাগবে আমি তাকে বিয়ে করবো, আমি কথা দিলাম, কিন্তু আমি যদি তারে বিয়ে করি তাহলে আপনি তারে কীভাবে পাবেন, সেই কৌশলটা কি? ভাই, হিটলারের মাথায় এত বুদ্ধি নাই, আমার কাছে যেটা মনে হয় এই মালিক গাজীর মাথায় যে পরিমাণের বুদ্ধি। মালিক গাজী তখন আমাকে বলেছে, দেখ তুই মেয়েটারে বিয়ে করবি, বিয়ে করে তার নিয়ে তুই বাসর করে যাবি, এবং বাসর করে যাওয়ার পরে যে কোনো একটা কিছুর উছিলা ধরে তুই তার জোরে জোরে 3 তালাক দিয়ে দিবি, এবং ওই 3 তালাকটাই দিয়ে দেওয়ার পরে তুই দরজা খুলে বেরিয়ে যাবি, এবং বেরিয়ে যাওয়ার পরে এরপরে
পরের দিন আমি মেয়ের পরিবার বা মেয়েকে নিয়ে বসবো। গ্রামীণ তথা অনুযায়ী মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হবে, এবং যেহেতু তুই তারে তালাক দিয়ে তুই আবার নিজে সরি বলবি যে তোর ভুল হয়েছে, তুই রাগের মাথা দিয়ে দিছিস, এটা সেটা বলবি। এরপরের দিন দরবারের ভিতরে হিল্লা বিয়ের একটা প্রচলন শুরু হবে যে হিল্লা বিয়ে দিতে হবে, এবং হিল্লা বিয়ে দিলে পরে তুই আবার ওরা নিয়ে সংসার করতে পারবি। তখন ওই মজলিসে বসে তুই আমাকেই চুজ করবি, বলবি আমার কাছে হিল্লা বিয়ে দেওয়ার জন্য। আর আমার কাছে যখন মেয়েটার হিল্লা বিয়ে হয়ে যাবে তখন তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, এতে আমি তোর এতগুলো টাকা দিব, ইভেন তোর বাবার কাছে আমি যে টাকা পাইতাম সেই টাকা মাপ। আমি তখন নিচের দিকে তাকে আসছি, ভাই আমি আর কোনো কিছু বলতেছি না, মানে আমি আর বলবো কি, এক কথায় বলার মতো কোনো ভাষা আমার নাই। আমি নিচের দিকে তাকায় আছি। পরে আমারে বলতেছে, দেখ আতিক, আমার টাকা পয়সার অভাব নাই, আমার জায়গা সম্পত্তিরও অভাব নাই, আল্লাহ আমাকে টাকা দিছে, সম্পদ দিছে, আমি সব পাইছি, কিন্তু স্ত্রীর ভালোবাসা আমি পাই নাই, আমি বউয়ের ভালোবাসা পাই নাই। এই মেয়েটারে ভালো লাগছে, কম বয়সী একটা মেয়ে, আমি তারে বিয়ে করতে চাই, তার প্রতি আমার একটা ইমোশন কাজ করে। সেই জায়গা থেকে আমি তোরে বললাম, আমি তখন বললাম, দাদা আপনি কি তার বয়সটা একটা আবার ভেবে দেখেছেন? আপনি চাইলে যে কোনো আপনার বয়স থেকেও আরও অনেক কম বয়সী কোনো একটা মেয়ে আপনি বিয়ে করতে পারেন, কিন্তু এইরকম একটা ছোট্ট মেয়ে। উনি তখন আমাকে একেবারে কান্না করে বলতেছে, তখন আমাকে বিভিন্ন নবীদের রেফারেন্স দিচ্ছে। আমি জানি না আসলে এগুলো কতটুকু সত্য, অমুক নবী এত কম বয়সে বিয়ে করছে, এবং উনি শেষ পর্যন্ত বলতেছে যে আরব দেশের ভিতরে আরবিরা এরকম কম বয়সী মেয়েদেরকে বিয়ে করে, মানে বিভিন্ন ধরনের ইসলামিক রেফারেন্স উনি তখন টানতে শুরু করে। তো যখন এরকম ইসলামিক রেফারেন্স টানতে শুরু করে যে ইসলামিক নেতারা বা ইসলামিক এরা এমনি এমনি বিয়ে করছে, আমি বিয়ে করতে পারি, এবং বিয়ে করা মানে খারাপ না ভালোই হবে, আমি তখন আর আমি নিজে নিজে চিন্তা করতেছি আমি কি করব। ওনারে বিদায় করলাম। বিদায় করে আমি তখন রাতের বেলায় শুয়ে আসি, এবং শুয়ে ভাবলাম যে মেয়েটার তো একটা বিয়ে হবেই, এবং যদি মালেক গাজীর সঙ্গে বিয়ে হয় তাহলে মালেক গাজীর অগাধ সয় সম্পত্তি, এই মেয়েটা তার সম্পত্তির মালিক হবে, মেয়েটার জীবন চেঞ্জ হয়ে যাবে। মেয়ের বাবা মা হয়তো বুঝে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাকে যদি টাকাটা দেয়, আমাকে প্রথম যে টাকাটা দিবি সেই টাকাটা দিয়ে মোটামুটি আমার আব্বার তো ঋণটা পরিশোধ হয়ে গেল, আমার আর মালেক গাজীর কাছে আমার কাজ করা লাগতেছে না। বাকি যে টাকাটা দিবি সেই টাকাটা দিয়ে আমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো, নিজের পায়ে দাঁড়াবো। এতে হলো কি যে আমারও লাইফটা সেটেল হয়ে গেল, এবং নাদিয়াও একটা ভালো স্বামী পাইলো, তার সম্পত্তি সে পাইলো। যেহেতু নাদিয়াদেরও পারিবারিক অবস্থা খুবই খারাপ, একেবারে মানে কি বলে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে ওরা। তো আমি চিন্তা করলাম যে কাজটা করলে মনে হয় যেন খারাপ হবে না, মানে দুটো পক্ষের জন্যই ভালো হবে। এইটা তখন ভাই আমার বিবেকে আসছিল আর কি, মানে ছোটো মানুষের বিবেকে জানি যেরকমভাবে আসে সেরকমভাবে এটা আসছে। দেন আসার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এইটাই করব। তা আমি তখন মালেক গাজীরে সর্বশেষ রাজি হলাম যে ঠিক আছে, আপনি যেভাবে প্ল্যানিং করতেছেন আপনি করেন, আমি রাজি আছি। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, এই মেয়েটারে কষ্ট দিয়েন না, বা মেয়েটার সঙ্গে আপনি ভালোভাবে থাকেন, মেয়েটার সঙ্গে কোনো কষ্ট দিয়েন না। তবে এইটা যে এত সহজে সাকসেস হবে না এটা আমি জানতাম, কারণ আমি নাদিয়াকে যতটুকু চিনি বা জানি, নাদিয়া খুবই অন্যরকম একটা মেয়ে, খুবই চালাক, এবং চালাক তো চালাকি, ও অন্যরকম, ও আসলে এই প্রস্তাব কখনোই মেনে নিবে না বা এটা হবে না। এরপরও মালেক গাজী যেহেতু বললো, আমি তখন মালেক গাজীর প্রস্তাবে রাজি হলাম। আমি রাজি হওয়া মানে আমার পরিবার রাজি হওয়া, কারণ আমার পরিবার তো আর কেউই নাই, আর মালেক গাজী কাউকে জানায়ও নাই। এর আগে মালেক গাজী মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দিছে কি দিছে না আমি জানি না, তখনই মালেক গাজী ঘটকের মাধ্যমে আমার বিয়ের প্রস্তাব পাঠায়, এবং বিয়ের প্রস্তাব পাঠালে পরে মেয়ের বাবার আগে মেয়ে রাজি, মানে নাদিয়া পুরোই রাজি। এবং এইটা শুনে ও এত পরিমাণের খুশি হয়েছে যা বলার মতো না। ও পুরোই রাজি আমাকে বিয়ে করার জন্য, এবং আমাকে বিয়ে করতে পারলেই সে মনে হয় যেন আসমানের চাঁদ পাবে, এমন একটা অবস্থা। তা আমি তো জানি যে আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না। যেদিন ঘটক ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছে, এর পরের দিনে ভাই ও মালেক গাজীর বাড়িতে এসে মানে আমাকে জড়াই ধরে উঠানের ভিতরে কী যে করলো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তখন খুব গোপনে গোপনে নিজের চোখের পানিগুলো মুছতেছিলাম। আমি তো জানি যে তুই তো আমার সঙ্গে সংসার করতে পারবি না, তুই তো মালেক গাজীকে সঙ্গে সংসার করা লাগবে। তো ওর পরিবার রাজি হলো, কিন্তু শর্ত আছে, আমার আব্বা আম্মা যেতে হবে। তো আমার আব্বা আম্মাকে আমি তখন বলছি, আমার আব্বা আম্মা মালেক গাজী যা বলে আমার আব্বা আম্মা তাই শোনে। আমার আব্বা আম্মা মালেক গাজীর উপরে কোনো কথা বলবেই না, মালেক গাজীর কথা আমার আব্বা আম্মার কথা সেম কথা। সবশেষ মালেক গাজীর প্রস্তাবে আমার আব্বা আম্মা রাজি হয়ে গেল, এবং যখন সব কিছু ঠিকঠাক হলো আমার আব্বা আম্মা রাজি, এবং সেই জায়গা থেকে তখন মালেক গাজী বললো যে ঠিক আছে তাইলে আমরা সামনের দিকে যেতে পারি এই বিষয়টার উপরে। তারপরে নাদিয়ার আব্বু আম্মুর সাথে কথা বলে তারা রাজি হলো, আমার আব্বা আম্মা রাজি হলো। এবার পারিবারিকভাবে খুব ছোট করে আমার শুক্রবারের দিনের বেলায় আমার তখন বিয়ে হলো। তো বিয়ে হবার পরে আমি বউ নিয়ে তখন বাসর করে আসছি। এই মুহূর্তটা আমার জন্য খুব অন্যরকম একটা মুহূর্ত ছিল। মানে স্বাভাবিকভাবে যেভাবে বিয়ে হয় ওই রীতিনীতি অনুযায়ী বিয়ে হলো। বিয়ে হবার পরে আমাদের তো বাড়িঘর তেমন কিছুই নাই, মানে কিছুই নাই বলতে গেলে কিছুই নাই। তো মালেক গাজী তখন বললো যে বিয়েটা যেহেতু আমার বাড়িতে হবে, ওই যেহেতু আমি ওরা নাতি ডাকছে, আমার নাতি আসলে,
তা বিয়েটা আমার বাড়িতে হোক এবং বাসর ঘর আমার বাড়িতে হবে এবং তোমার মেয়ে নাদিয়া আমার বাড়িতেই থাকবে। তো এখানে নানা সম্ভবত একটা মিথ্যা কথা আমাকে বলছে, এটা আপনি পরে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, দেন তখন আমি বললাম যে ঠিক আছে। পরে বিয়ে করে বউ নিয়ে বিকালবেলা আসছি। আসার পরে মালেক গাজীর যেই ছেলের বউ আছে, তার নায়নাত করে আছে, তারা তখন মোটামুটি বাঁশর ঘরটা সব কিছু সাজায় টাজায় দিল, ঠিকঠাক করে দিল। রাত্র আনুমানিক 7টা কি 7:30টার মতো বাজে। এই সময় মালেক গাজী আমাকে ডাইকে নিল, যে ঘরে আমার বাসর হবে সেই বাসর ঘরের পিছনে ডাইকে নিয়ে বলতেছে, তুই বউ নিয়ে ঘরে যাবি, বাসর ঘরে ঢুকবি, ঢুকার পরেই বাসর ঘরে আগেই দুধ রাখা আছে, বাসর ঘরে আগেই দুধ রাখা আছে, এই দুধ তোর বউ তোকে পান করাবে এবং দুধটা পান করার পরে তুই একটা চিৎকার দিবি, মানে মনে হয় যেন তুই খারাপ কিছু খাইছিস বা অন্যরকম কিছু, এবং গলা চুলকাইতেছে এমন একটা ভাব করবি, করেই ওই ঘরের ভিতরেই তুই তোর বউকে একটা গালি দিবি, বিশ্রী ভাষায় একটা গালি দিবি, গালি দিয়ে তুই তার 3 তালাক দিয়ে দিবি। খবরদার ওর গায়ে কিন্তু হাত দিস না, হাত না দিয়েই কিন্তু কাজটা করবে, ও দুধটা খাওয়াই দিলে এটা করবি, আর তুই ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে ও তোকে দুধ খাওয়াই দিবে। আমি তখন মালেক গাজীকে বললাম এরপরে, উনি বলে এরপরেটা পরে, এরপরে তোর চিন্তা করতে হবে না, এবং গালিটা দিয়েই তালাকটা দিয়েই তুই দরজা খুলে বেরিয়ে যাবে, এরপরেটা আমি করব। তাই আমি বললাম এটা কখন করব, বলেই তো ঘরে ঢুকার 15-20 মিনিটের মধ্যেই করে ফেলবি, আমি সজাগ আছি এবং আমাদের গ্রামের আরও কয়েকজন লোক আছে, তারাও বিষয়টা জানে, তুই ওভাবেই সেটেল দিয়ে রাখবি, আমি ওদেরকেও জানায় রাখছি, মোটামুটি সবাই তখন জানে এটা পরিকল্পিতভাবেই হবে। আমি তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যেমনি বলছেন এমনিই হবে, আপনি টেনশন করেন না, আপনি টেনশনের কোনো কারণ নাই। এরপরে যথারীতি আমি তখন আমার মতো করেই রুমের মধ্যে ঢুকলাম, মানে বাসর ঘরে ঢুকছি। রাত তখন আপনার 8:30 কি 9টার মতো বাজে। তখন তো ধরেন গ্রামের এলাকা, সন্ধ্যার সময় মোটামুটি হাসি মুখের সাথেই সবাই ঘুমায় যায়। তো 8টা-9টার মতো বাজে, এরকমই টাইম হবে। আমি তখন বাসর ঘরে ঢুকছি, ঢুকার পরে তখন কিন্তু একদম চারদিক নীরব হয়ে গেছে। আর আমার এই বিয়েটা কোনো এরকম বিয়ে নয় যে বিশালভাবে আয়োজন করে বিয়ে করা হয়েছে। তবে হ্যাঁ, নাদিয়াদের বাড়িতে একটু আয়োজন করা হয়েছে, ওনাদের বাড়িতে বিয়ের একটা উৎসব ছিল, বিয়ের একটা আমেজ ছিল, এবং দেখে মনে হচ্ছিল যেন সত্যি ওখানে বিয়ে হয়েছে। কিন্তু মালেক গাজীর বাড়িতে বিয়ের তেমন কোনো আমেজ নাই। আর নাদিয়ার সঙ্গে আসছে নাদিয়ার এক দুঃসম্পর্কের খালাতো বোন আর ওর দাদি, মানে নাদিয়ার দাদি, ওরা আসছে। তো ওরা তো পাশের ঘরে আছে, নাদিয়া যেই ঘরে ছিল ওইটাই বাসর ঘর। তা আমি তখন সেই ঘরে ঢুকছি। ঢুকার পরে ভাই আসলে আপনাকে কি বলবো বলে বোঝাতে পারবো না, মানে ও আইসেই সাথে আমার পা ধরে সালাম করছে, মানে বাসর ঘরেতে বসেছিল, বসা থেকে উঠে আসছে, এসে আমার পা ধরে সালাম করছে, এবং সালাম করার পরে পাশে একটা চেয়ার ছিল, এটা একটা টিনের ঘর ছিল। তো আমি পাশের চেয়ারটার মধ্যে যেয়ে বসছি, বসার পরেই তো চিন্তা করতেছি আমি কি করবো এখন। তো আমারে বলতেছে, ও দুধ কিন্তু তখনও খাওয়ায় না। আমি যাওয়ার পরেই দুধটা দেখলাম যে দুধটা টেবিলের উপরে আছে, এইটা একটা চায়ের ফ্রিজ দিয়ে ঢেকে রেখেছে, চায়ের ফ্রিজ দিয়ে দুধটা ঢাকা, এবং দুধটা ওখানে আছে। সম্ভবত মালেক গাজীর ছেলের বউ ওখানে দুধ দিয়ে আসছে, বা মালেক গাজীর ছেলের বউ সম্ভবত এই বিষয়গুলো জানতো, বা এইটা সম্ভবত তাদের পরিকল্পিতই ছিল, সম্ভবত, আমি তো জানি না। তো অনেকক্ষণ ধরে ওখানে গিয়ে বসে আছি, বসে থাকার পরও আমারে বলতেছে, যে নাদিয়া বলতেছে যে আপনি ভিতরে আসেন, বাইরে বসে আছেন কেন, ভিতরে আসেন, ফুল দিয়ে তো বাসর ঘর সাজাইছে, বলে ভিতরে আসেন। তা আমি তখন এই জায়গা থেকে উঠছি, উঠার পরেই ওখানে গিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর পরেই সে তখন দুধটা নিল, মানে দুধটা হাতে নিছে। তো দুধটা যখন হাতে নিছে, আমি কি করব না করব, মানে কীভাবেই একটা করবো ভাই, আমি তো কোনো অভিনেতা নয়, আমি তো কোনো অভিনয় করি না, বাট এই অভিনয়টা আমি কেমনে করব। এখন দুধটা হাতে নিছে, দুধটা হাতে নেওয়ার পরে আমার এই দুধটা দিছে, আমাকে প্রথমটা চুমুক দিলাম, দ্বিতীয় চুমুক দেওয়ার পরে আমি ওর হাত থেকেই দুধের বাটিটা ফেলে দিলাম, আর যে দুধের গ্লাসটা ছিল এটা ঝাড়ি মেরে ফেলে দিছি। দেওয়ার পরেও তো চোখ বড় করে ফেললো, কী ব্যাপার, ফালাই দিলেন কেন? আমি তখন বললাম, তুই আমার কী খাওয়াইছিস সেটা, আমার গলা চুলকাইতে আছে। এই কথা বলে আমি ওর 3-4টা গালি দিয়ে বসছে, গালি দিয়ে আমি তোর বললাম যে দূর, তোর সঙ্গে আমি সংসার করবো না, এই 1 তালাক 2 তালাক 3 তালাক জোরে দিছি। তালাকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের পিছন থেকে মালেক গাজী বলতেছে, এই কী কইলি রে, কী হইছে, এই ঘরে কী হইছে? এটা বলার সঙ্গে সঙ্গে আমি তখন দরজাটা খুলে বেরিয়ে গেছি। ওই তখন ভিতরে বসে কান্না, মানে চিৎকার করে ও একদম মানে লাউডলি কান্না করতে হচ্ছে বাসার ঘরে। আমি তখনই দরজা খুলে বাইরে চলে আসছি, মালেক গাজী সহ তাদের আরও কয়েকজন লোক ছিল, মালেক গাজীর ছেলের বউ আরও কয়েকজন আসছে, এবং মালেক গাজীর ছেলের বউ দৌড়ে তখন ঘরে গেছে নাদিয়ার কাছে। মালেক গাজী তখন বলতেছে, কী হয়েছে। তো উনি তো ওই সবার সামনে অভিনয় করতেছে, ওখানে যারা ছিল, মানে বিশেষ করে নাদিয়ার পরিবার যারা ছিল, নাদিয়ার দুঃসম্পর্কের খালাতো বোন এবং নাদিয়ার দাদি তো ওখানে আছে, তাদের সামনে উনি তখন অভিনয় করে থাকার পরে আমি বললাম যে আমি তো ওরে ভুল করে 3 তালাক দিয়ে দিছি। মালেক গাজী বলে, এটা কোনো কথা, মানে তালাক কি মুখের কথা, এটা কি কোনো মুখের কথা, এটা কি ফাইজলামি, এটা কি দুষ্টুমি? এটা তো কোনো ফাইজলামি দুষ্টুমি না, এটা তো কিছুই না, এবং এটা কোনো তালাক, তুই কেন তালাক দিলি? আমি বললাম, আমি কেন তালাক দিছি এটা আমি নিজেও জানি না, মানে আমি বুঝতেছি না আমি কেন তালাক দিছি। উনি আমারে বলতেছে, কাজটা তুই একদম ভালো করিস নাই, এই কাজটা খুব খারাপ করছিস,
এইটা করা তো ঠিক হয় নাই। আচ্ছা যা করা তা তো করেই ফেলছিস, এখন তো হুজুরও মনে হয় ঘুমিয়ে গেছে। আচ্ছা যেহেতু তালাক হয়েই গেছে তাহলে ওই ঘরে থাকুক, আমার ছেলের বউর সঙ্গে তুই আমাদের সঙ্গে থাক, এটা সকালে আলোচনা করা যাবে। তো সকালে তো নাদিয়াদের বাড়ি থেকে মেহমান আসবে, এর ভিতরেই তখন মালেক গাজী করলো কি নাদিয়াদের বাড়িতে গেছে, মানে আরও দুজন লোক নিয়ে ওদের বাড়িতে গেছে। ওদের বাড়িতে গিয়ে রাত্রে 12:30টার দিকে আসছে। ওই সময়টাতে পর্যন্ত নাদিয়া অনেকবার আমাকে ডাকছে বাসর ঘরে যাওয়ার জন্য, এবং বাসর ঘর থেকে আমিও চাচ্ছিলাম বাসর ঘরে যাওয়ার জন্য, কিন্তু মালেক গাজীর যে ছেলের বউ আছে উনি বলতেছে যে না, আপনাদের মাঝে যেহেতু তালাক হয়ে গেছে এখন আপনি হঠাৎ করে ওই ঘরে যাইতে পারেন না, এটা হারাম, এটা ভালো না, আপনি যাইন না। তো যখন এটা বলার পরেই আমি আর গেলাম না গিয়ে আমি তখন এখানেই চুপচাপ দাঁড়ায় আছি। এবং প্রায় রাত্রে 12:30 কি 1টার দিকে মালেক গাজী ওই বাড়ি থেকে আসছে। ওই বাড়ির আপনার সর্দার টদ্দারে মিলে মনে হয় তারা আলোচনা করছে, করে পরে আসছে। আসার পরেই মালেক গাজী বলতেছে যা চল তুই আমাদের সঙ্গে ঘুমাবি। ঘুমাইছি, ঘুমানোর পরে প্রায় রাত 3টা বাজে, ঘুম তো তখন আসে না ভাই, 3টা থেকে 3:30টার মাঝে মালেক গাজী আমাকে নাড়া দিল। ওইখানে আরও 2টা লোক ঘুমাইছে একই খাটের মধ্যে, আমি মালেক গাজী আর এই 2টা লোক ঘুমাইছি, মানে ওই রুমের ভিতরে। মালেক গাজী আমাকে বলতেছে সকালবেলা দরবার হবে, দরবারে তুই যেমনি বলেছি তুই এমনি বলিস। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ আমি তো ওনার মানে গুটি, উনি যেমনি ঘুরাইতেছে আমি তেমনি ঘুরতেছি। এরপরে যেটা হইলো পরের দিন সকালবেলা আপনার ওইখানেই আপনার দরবার বসছে, ওই জায়গার মধ্যে ঘরের মধ্যে দরবার বসছে। মানে ওদের বাড়ি থেকে তো মেহমান আসার কথা, বাট মেহমান না আইসা ওর বাবা তখন সেই এলাকার কিছু গণ্যমান্য লোকজনদেরকে নিয়ে তখন মালেক গাজীর ঘরের ভিতরে একটা দরবারের মতো বসছে। সেখানে আমার আব্বা আম্মা উপস্থিত ছিল। সকালবেলা তো আমার মা এসে আমার খুব গালাগালি করতেছে, তুই কাজটা কেন করলি, কী কারণে করলি। আমার আম্মা এখানে ছিল না, কারণ আমার যে বোনটাকে বিয়ে দিছি, মানে বড়টার ছোটোটা, ওইটার বাচ্চা আবার একটু অসুস্থ, এই জন্য আম্মা বাড়িতে চলে গেছে, আম্মা এখানে থাকে নাই। আর আব্বা তো অসুস্থ, আব্বা তো থাকতে পারবেই না। আর আমাদের বাড়ির অন্য কয়েকজন মহিলারা ছিল আর কি, মানে বাচ্চা টাচ্চা যারা আছে তারা ছিল বিয়ে বাড়িতে। সকালবেলা তখন এই দরবার বসলো উঠানে বলতে মালেক গাজীর ঘরের মধ্যে। ঘরের ওঠার পরে তখন এই নাদিয়াদের বাড়ির যে সর্দার আছে উনি আমাকে জিজ্ঞেস করলো যে জামাই কী হইছে বলেন। এই কী হইছে বলেন বলাতেই নাদিয়ার বাবা তখন লাভ 2টা বলতেছে ওরা জামাই ডেকেন না, ওরা নাম ধরে বলেন ও আতিক, ও আর আমার মেয়ের জামাই না, কারণ আমার মেয়েরও তালাক দিয়ে দিছে। পরে আমি বললাম যে আমার কাছে মনে হলো দুধের মধ্যে কিছু মিশানো ছিল, দুধটা আমাকে খাওয়াই দিছে, এবং খাওয়ানোর পরে আমি আসলে খুব খারাপ একটা ফিল করছিলাম। তো এই খারাপটা ফিলটা করে আমি তাকে তালাক দিয়ে ফেলেছি, আমি 3 তালাক দিয়েছি। তো তখনই মানে মাতবর বলতেছে যে দুধে যদি কোনো কিছু মিশানো থাকতো তুমি তারা গালি দিতা, তারা একটা থাপ্পড় দিতা, কিন্তু তালাকটা কেন দিলা। তা আমি বললাম দেখেন আমি বুঝতে পারি নাই, আমার এটা অপরাধ হয়ে গেছে। পরে এই সর্দার বলতেছে তাও যেহেতু অপরাধী হয়ে গেছে এখন এটার ভবিষ্যৎ কী করবা। আমি বললাম যে দেখেন যেহেতু আমি এটা অপরাধ করেই ফেলছি, এটা আমার অন্যায় হয়েই গেছে, এটা তো আর বলে তো আমি ইচ্ছে করে তো আর করি নাই। তো এখন সবশেষ হচ্ছে আমি ওর সঙ্গে সংসার করতে চাই, কিভাবে সংসার করা যায় আপনারা ওভাবে ওর সঙ্গে আমার সংসার করেন। লাভ দিয়ে তখন এই নাদিয়ার বাবা ওইটা বলতেছে না 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 না, এটা বাদ দেন, যেহেতু এই তালাক দিয়েই দিছে আমি আর এই ছেলের সঙ্গে আমার মেয়েকে সংসার করাবো না, আমি আর এই ছেলের সঙ্গে এই মেয়ের সংসার করাবোই না, যেহেতু তালাক দিয়েই দিছে এরপরে আর এখানে কিছুই নেই। পরে আমি বললাম যে আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, মানে নাদিয়ার বাবা দিবেই না আমার কাছে, নাদিকে দিবেই না, ওনার কথা একটা সোজাই। এবং তিনি সেই দরবারে প্রচুর চিল্লা চেঁচামেচি করতেছে, মানে ওনাকে 10 জনও ঠান্ডা করতে পারে না। এর ভিতরেই তখন ওদের এলাকার সর্দার বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, যেহেতু আপনি দিবেন না বা এখন তো আর আপনার কোনো ক্ষমতা নেই, মেয়েটার একটু জিজ্ঞেস করে, যেহেতু মেয়েটার স্বামী, মেয়েটা কি বলে। তো পাশের রুমে তখন হচ্ছে নাদিয়া আপনার উপস্থিত ছিল, এবং থাকার পরেই তখন এই মাতবর তখন নাদিয়ারে জিজ্ঞেস করে যে মা নাদিয়া তুমি কি শুনতেছ। নাদিয়া বলে জি শুনতেছি। পর বলে তোমার স্বামী তো এখন আবার তোমার সঙ্গে সংসার করতে চায়, এখন তুমি কি বলো। নাদিয়া তখন ওই মানে ঘর থেকে বলতেছে কি ও যেহেতু ভুল করে ফেলছে, অত ছোট মানুষ, আমিও ছোট, রাগের মাথা দিয়ে ফেলছে, এটা যেভাবে সমাধা হয় আপনার ওভাবেই সমাধা করেন। তো তখন আবার মাতবর বলে তুমি কি ওর সঙ্গে আবার পুনরায় সংসার করতে চাও। নাদিয়া বলে হ্যাঁ আমি চাই। তো এই কথা বলার পরে তো রীতিমতো নাদিয়ার বাবার আর কোনো জবাব নাই, নাদিয়ার বাবা ওই জায়গার ভিতরে চুপ হয়ে গেছে, যেহেতু মেয়ে সংসার করতে চায়, বাবা তো এখানে আর কোনো বাধা হতে পারে না। এবার হুজুর আনলো, হুজুরকে সে মজলিসে বসালো, এবং আমার কাছে যেটা মনে হয় ওই হুজুরকেও আপনার কি বলে মালেক গাজী মনে হয় হুজুরকেও আগ থেকেই ফিটিং দিয়ে রাখছে, মানে টাকা টুকা দিয়ে এক কথায় হুজুরকেও তিনি হাত করে রাখছেন, নাহলে হুজুর এসেই কেন এরকম কথা বলবে। যাই হোক, পরে হুজুরকে এখানে আনার পরে হুজুরে মানে সবাই কথা বলতেছে, হুজুরকে বললো যে হুজুর এমন এমন ঘটনা, এখন এটার সমাধা কি। হুজুর ধরে বলতেছে হিল্লা বিয়ে দিতে হবে, কারণ কারো কাছে এখানে যারা আছেন তাদের একজনের কাছে হিল্লা বিয়ে দেন, বিয়ে দেওয়ার পরে যে লোককে বিয়ে দিবে সেই লোক আবার মেয়েটাকে তালাক দিবে, তালাক দেওয়ার পরে মেয়েটাকে আবার পুনরায় এই আতিক হোসেন বিয়ে করবে, তাহলে মেয়েটা শুদ্ধ হয়ে গেল, তাহলেই বিয়েটা শুদ্ধ হয়ে গেল, আর কোনো ঝামেলা নাই।
তো এই কথা বলার পরেই আমি তো এই জায়গার ভিতরে স্তব্ধ হয়ে গেলাম, মানে এক কথায় বলতে গেলে জায়গার ভিতরে চুপ হয়ে গেলাম। আমি মোটামুটি আর কোনো কথাই বলি না, মানে কোনো কিছু বলতেছি না জায়গার মধ্যে। এবার মাতবার আমারে বলতেছে যে আতিক কি বলো, এখন তোর হিল্লা বিয়ে দিতে হবে, হিল্লা বিয়ে ছাড়া তো আর কোনো সুযোগ নেই। তো এই জায়গার ভিতরে তোমার কারে বিশ্বাস হয়ে যায়, কার কাছে হিল্লা বিয়ে দিলে সে আবার তোমার বউটাকে পুনরায় তোমাকে দিয়ে দিবে, এইরকম কোন লোক আছে, কোন লোকের কাছে তুমি তোমার বউকে হিল্লা বিয়ে দিতে চাও, তোমার বিশ্বাস তো হতে হবে। তখন আমি বললাম যে দেখেন, আমি তো এখানে যেহেতু নাদিয়ার সঙ্গে আমার সংসার হয়েছে, আমার একমাত্র গার্ডিয়ান ছিলেন আমার দাদা, এই কি বলে মালেক গাজী আমার গার্ডিয়ান ছিলেন, এবং সে জায়গার ভিতরে আমি তো এটা তো আসলে একটা জাস্ট একটা ফর্মুলা আর কি, একটা নিয়ম আর কি। তো নিয়ম অনুযায়ী যেহেতু মালেক গাজী আমার দাদা, আমি মালেক গাজীকে সেই দায়িত্বটা দিলাম, মালেক গাজীর সঙ্গে নাদিয়ার বিয়ে হোক, এরপরের দিন মালেক গাজী নাদিয়াকে তালাক দিবে, আমি পুনরায় আবারও নাদিয়াকে বিয়ে করব। সর্দার তখন বলল কি, এই মালেক গাজী সাহেব আপনি কি বলেন? মালেক গাজী তখন তারাইয়া বলতেছে যে না 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 না, এটা হতে পারে না, আমারে ভাই জামালাতে ফেলাইয়েন না, আমি এটা নিতে পারবো না, এখানে অন্য অনেকেই আছে, আপনারা অন্য কারো মাঝে এটা দিয়ে দেন, আমার উপর এটা দিয়েন না ভাই, আমি এমনি অনেক ব্যস্ত মানুষ, কাজকাম নিয়ে ব্যস্ত থাকি, আমি এই ঝামেলায় যেতে চাই না, ওরা আমার ঘরে কাজ করতো, আমার বাড়িতে কাজ, মানে মালেক গাজী এমন এক ফর্মুলা নিয়ে কথা বলতেছে, উনি কিছুই জানে না, মানে উনি একেবারেই কোনো কিছু জানেন। এই যে ঘটনাগুলো ঘটে গেল, এত কিছু হলো, এসবের কোনো কিছু উনি জানেন না, মানে উনি একেবারেই নিষ্পাপ, এমন একটা ভাব ধরে উনি তখন কথা বলতেছে। পরে সবাই তখন আমারে বলতেছে যে ঠিক আছে, মালেক গাজী যেহেতু রাজি হচ্ছে না, তাহলে তুমি তোমার মনোনীত অন্য কাউকে সিলেক্ট করো, যে অন্য কেউ আছে কিনা, তুমি অন্য কাউকে দিবে কিনা। তখন আমি বললাম যে না, আমি যদি হিল্লা বিয়ে দিতেই হয় তাহলে আমি মালেক গাজীর কাছেই দিব, আমি অন্য কারো কাছে হিল্লা বিয়েতে আমি রাজি না। এর ভিতরেই তখন নাদিয়াকে জিজ্ঞেস করা হলো আবারও যে নাদিয়া তুমি কি বলো, হিল্লা বিয়ে তোমাকে মালেক গাজীর কাছে দাও, তুমি রাজি কিনা? নাদিয়া ওই ঘর থেকে ডিরেক্টলি বলতেছে আমি রাজি না। ও ডিরেক্টলি বলতেছে যে না, আমি রাজি না, আমি মালেক গাজীর কাছে হিল্লা বিয়ে দিব না, আপনারা আতিককে বলেন, মানে আমার স্বামী আতিককে বলেন যাতে অন্য কারো কাছে দেয়, আমি মালেক গাজীর কাছে বসবো না। এবার মালেক গাজী আমার ইশারা দিতেছে, মানে চোখে মুখে ইশারা দিতেছে, তুই আমার কথাই বল, মানে আমার সাপোর্টেই থাকে, এরকম করতেছে, দরবারের ভিতরেই তো, ওনার ঘরের মধ্যেই। পরে আমি বললাম, এখানে সর্দারও বলতেছে যে দেখো, মালেক গাজীও রাজি হচ্ছে না, আর এদিক দিয়ে তোমার কি বলে এই তোমার নাদিয়াও রাজি না মালেক গাজীর কাছে বিয়ে বসতে, মালেক গাজীও রাজি না তোমার এই ঝামেলায় জড়াতে, এখন তুমি অন্য কাউকে সিলেক্ট করো, অন্য কাউকে বলো, আমরা অন্য কারোর মাধ্যমে এটা সমাধান করতে চাই। আমি তখন সেখানে দাঁড়ায় বললাম যে না, আমি অন্য কাউকে মানি না, বা অন্য কাউকে আমি বিশ্বাস করি না, এবং নাদিয়া যদি আমার কথা না শোনে তাহলে এটা এখানেই বাদ দেন। নাদিয়া যদি আমার কথা না শুনে, আমার সঙ্গে আমার কথা না শুনে যদি সে মালেক গাজীকে বিয়ে না করে, তাহলে এটা বাদ দেন, ওরে বলেন অন্য কোথাও বিয়ে বসে যেতে, যেহেতু আমি তালাক দিয়েই দিয়েছি, এটা এখানেই আপনারা সমাপ্তি করেন। এটা বলার সঙ্গে সঙ্গে নাদিয়া বেড়ার উপাস থেকে বলতেছে যে না ঠিক আছে, ওই যদি আমাকে মালেক গাজীরকে বিয়ে করতে বলে তাহলে আমি মালেক গাজীকেই বিয়ে করতে রাজি আছি। মানে সেকেন্ডের মধ্যেও তখন চেঞ্জ হয়, কারণ আমাকে খুব রকমের ভালোবাসতো। তো এবার মালেক গাজী সবাই বলতেছে যে কী ব্যাপার মালেক গাজী সাহেব আপনি কি বলেন? উনি রাজি হয় না, তারপরেও সবাই ধরে টরে বললো আপনি তো সংসার করবেন, আপনি মুরব্বী মানুষ, এখন আপনার এই দায়িত্বটা নিলে ভালো হয়, আপনি অন্তত সোয়াব পাবেন আল্লাহর কাছে। আছে ছেলেটাকে যেহেতু আপনি নাতি ডাকছেন, আপনার নাতির সংসারটা আপনি বাঁচিয়ে দেন। যেহেতু একটা ঘটনা ঘটেই গেছে, এই ঘটনাটাকে নিয়ে সামনের দিকে না বাড়াইয়া, এবং আপনি এই জায়গাটাতে এখানেই আপনি এটাকে সমাপ্তি করেন, এবং আপনি যেভাবেই পারেন এটা ঠিক করে দেন। মালেক গাজী তখন বললো যে ঠিক আছে, যেহেতু আপনারা গ্রামে 10 জন আছেন এবং সেই গ্রামে 10 জন আমার হাত ধরছেন, আমি তো আপনাদের মতোই একজন মানুষ, সুতরাং আর কি আর করার, ঠিক আছে আপনাদের আমি রাজি। এরকম ঘুরে ফেরা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে তখন সেদিনে দুপুরবেলা মালেক গাজীর সঙ্গে নাদিয়ার তখন বিয়ে হলো। বিয়ে হবার পরে মালেক গাজীর যে নাতির বউ আছে, ছেলের বউ তখন নাদিয়ার ঘরে টরে নিয়ে গেল, এটা সেটা তখন সমাধা হয়ে গেল, যে যার মতো করে হয়ে গেল। এর পরের দিন আমার সঙ্গে আবারও নাদিয়ার বিয়ে হবে, কথাটা কিন্তু এমনই ছিল, মানে বিষয়টা এরকমই ছিল যে আমার সঙ্গে নাদিয়ার আবারও বিয়ে হবে, এই কথাটাই ছিল। তো এই কথাটা থাকার পরে সবাই ওই কথাটাই জানতো। পরে আমি তো ওইভাবে পড়ে আছি, আমি তো তখন আর কোনো কিছুই না। মাগরিবের আজানটা দিছে তখন, মালেক গাজীর সাথে যেদিন বিয়ে হলো ওই দিনে মাগরিবের আজানটা দিছে, আমি মাগরিবের নামাজটা পড়ছি। মাগরিবের নামাজটা পরে আসতেছি, এমন সময় মালেক গাজী আমাকে ধরে বসছে রাস্তার মধ্যে, ধরে বলতেছে কই যাস? আমি বললাম বাড়ির দিকে যাইতেছি। উনি আমার হাতে তখন কিছু টাকা ধরাই দিল, টাকাটা ধরাই দিয়ে বলতেছে যে এই টাকাটা নিয়ে চলে যাও। আমি বললাম কোথায় যাব? বলে কোথায় যাবি তুই জানিস, তবে অন্তত 1 বছর এলাকাতে আসবি না, 1 বছর তো এলাকাতে আসবি না, 1 বছর কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখবি না। ওই সময় তো আসলে মোবাইল ফোন টোন অত ভালো ছিল না, বা মোবাইল ফোন ইন্টারনেটের জামানা না। তা বলে যে তুই এলাকাতে আসবিও না এবং কারোর সঙ্গে কোনো যোগাযোগও করবি না।
1 বছর, অন্তত 1 বছর আমার বাচ্চা কাচ্চা হইলে এরপরে। তো এইরকম একটা কুচি মেয়ে, এরকম একটা ছোট বয়সী মেয়ে, এই মেয়ের বাচ্চা কাচ্চার চিন্তা ভাবনা করতেছে মালেক গাজী যে তার নাতনি বয়সের থেকেও আরও কম। তখন আমি বললাম যে কি আর করা, ঠিক আছে, আপনি যেহেতু টাকা দিবেন দেন, আমি চলে যাই। পুরো টাকাটা দিছি, আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে দেন, এবং সেই টাকাটা নিয়ে আমি সেই রাতেই ওই রাতের বেলায় তখন আমি বাসে উঠে যাই। এবং বাসে বলতে প্রথমে বরিশাল শহরে আসি, বরিশাল শহর থেকে আমি তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমি যখন ঢাকায় যাই, আমার ঢাকায় কোনো গন্তব্য নাই, মানে আমি মূলত ঢাকা শহরে কাউকেই চিনি না, মানে কারোর সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমার কোনো আত্মীয় স্বজন কেউই নেই। তবে উনি আমাকে বলছিল যে আমি যাতে এলাকাতে না থাকি। আর মনের ভিতরে না ভাই তখন খুব কষ্টও কাজ করতেছিল। গভীর রাতে যখন বাসে উঠছিলাম, রংপুর থেকে বরিশাল থেকে বাস যোগে আমি মানে ঘাট পর্যন্ত যাব, এবং ঘাট থেকে আবারও সেখান থেকে উঠবো। তো বাস জার্নিংটা শেষ করে মানে লঞ্চে উঠলাম, এবং মাঝ সাগরে চারদিকে পানি থই থই করতেছে, রাতের অন্ধকার, আকাশে চাঁদ তারাদের খেলা। আমি মানে একদম লঞ্চটার একদম ছাদে বসে মানে একেবারে স্তব্ধভাবে উপরের দিকে তাকায় আছি। উপরের দিকে তাকায় চিন্তা করতেছি, হায় রে মানুষের জীবন। প্রচণ্ড বাতাস ছিল সেদিনটাতে প্রচুর বাতাস ছিল। জাস্ট উপরের দিকে তাকায় চাঁদ তারার দিকে তাকাইতেছে, চিন্তা করতেছি মানুষের জীবন কত বিচিত্র রকম। আমার তখন বারবার একটা কথাই বারবার মনে পড়তেছিল, নাদিয়া কিন্তু কোনোভাবেই মানে মালেক গাজীকে বিয়ে করার জন্য রাজি না। ওই প্যারার উপাস থেকে বলল যে না, আমি মালেক গাজীকে বিয়ে করব না। ও মানা করে দিল, এবং মানা করে দেওয়ার পরেও আমি যখন বললাম যে মালেক গাজীকে যদি বিয়ে না করে তাহলে আমি ওকে বিয়ে করবো না, এটা এখানেই সমাপ্তি করেন, মুহূর্তের মধ্যে নাদিয়া রাজি হয়ে গেল, বলল যে না, আমার স্বামী যা বলে আপনারা তাই করেন। এবং নাদিয়া যেদিন জানতে বলল ওর বাড়িতে আমি বিয়ের প্রস্তাব পাঠাইছি, সেদিন নাদিয়া আমাকে মালেক গাজীর উঠানে দৌড়ে এসে ধরে বুকে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে গেল। আমাকে পেয়ে মেয়েটা যেন আসমানের চাঁদ পাইল। কিন্তু আমি টাকার কাছে আমার সেই ভালোবাসার মানুষটাকে বিক্রি করে দিলাম শুধু টাকার জন্য, শুধু পারিবারিক অভাবের জন্য। আমি নাদিয়াকে মালেক গাজীর মতো একটা খারাপ লোকের হাতে তুলে দিয়ে চলে আসলাম। হায়রে টাকা, হায়রে জীবন। জীবন আর টাকা নিয়ে চিন্তা করতে করতে একটা সময়ে লঞ্চটা ঢাকার ফেরিঘাটে এসে পৌঁছালো। সেখান থেকে নামলাম, এবং নামার পরে অজানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। হাঁটতেছি এবং ঢাকা শহরে একটা জিনিসকে আমাদের বরিশালের প্রচুর লোক আছে, মানে অনেক লোকজন আছে, যার জন্য আসলে আমার খুব বেশি একটা ব্যাগ পোহাতে হয়নি। সেখানে একটা লোকের সঙ্গে কথাবার্তা বলেই একটা মেসে ওঠার একটা ব্যবস্থা করি, এবং আমার যে আইডি কার্ড ছিল, যে ডকুমেন্ট ছিল, ডকুমেন্টগুলো দিয়েই আমি তখন মোটামুটি একটা মেসে উঠে যাই। মেসে উঠে যাওয়ার পরে কারোর সঙ্গে আর কোনো যোগাযোগ করলাম না, কারোর সঙ্গে আর কোনো কথা বললাম না, নিজের মতো করেই পড়ে আসি। এভাবে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে গেল। এবং তখন আমি একটা কাজ করতাম, একটা চাকরি করতাম ঢাকাতে। ওইখানে ঢাকাতে সেটেল হওয়ার বিষয়টা নিয়ে অনেক লম্বা ঘটনা, ওইদিকে না যাই। ওখানে ধরেই বাসা পাই নাই, বা ধরেই আমি চাকরি পেয়ে যাই নাই, এগুলো পেতে আমার অনেকটা সময় লেগেছে। এইসব বাদ দিয়ে যাই হোক, পরে কাজ পাইছি, কাজ করছি, এবং করে প্রায় 2 থেকে 3 মাসের মতো কাটাইছি। তো দেখেন ভাই, পৃথিবীতে আপনি পৃথিবীর সব বড় বড় আদালত থেকে রেহাই পাইলেও বিবেকের আদালত থেকে কিন্তু সহজে রেহাই পাওয়া যায় না। আমি কোনোভাবেই আমার বিবেকের আদালত থেকে আমি রেহাই পাচ্ছি না। মানে বিবেক আমাকে বারবার তাড়া করে যাচ্ছে, এটা আমি কি করলাম, এটা আমি কেন করলাম, এটা করা কি আমার ঠিক হয়েছে, কি কারণে আমি এমন একটা জঘন্য কাজ করে বসলাম। নিজের বিবেকটাকে কোনোভাবেই আমি স্থির রাখতে পারতেছিলাম না। আমি বারবার ব্যাকুল হয়ে শুধু এইটাই চিন্তা করতেছিলাম যে কেন করলাম, আমি কেন করলাম। এই করতে করতে শেষ পর্যন্ত এসে আমি মানে প্রায় 3 থেকে 4 মাসের মতো আমি মোটামুটি ছিলাম। 4 মাস পরে নিজের মনটাকে আর কোনোভাবেই বুঝাইতে পারতেছিলাম না, মানে কোনোভাবেই নিজের মনটাকে আর স্থির করতে পারতেছিলাম না যে আমি এটা কি করলাম। সবশেষ 4 মাস পরে আমি একটা ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্তটা হচ্ছে 4 মাস পর আমি সিদ্ধান্ত নিয়েছি কি যে আমি ঢাকায় ফিরে মানে বরিশালে ফিরে যাব, এবং মালেক গাজী আমাকে যে টাকা দিছে আমি বরিশালে যাব। যাওয়ার পরে সেই এলাকার যে আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, আমি চেয়ারম্যানের কাছ থেকে অকপটে সব কিছু স্বীকার করবো যে মালেক গাজী আমাকে এইভাবে আমাকে বিয়ে করাইছে বা আমি এইভাবে বিয়ে করছি। আমি সব কিছু অকপটে স্বীকার করবো, এবং স্বীকার করে আমি সব কিছু স্বীকার যাব, এবং এরপর আমি পুনরায় আবারও নাদিয়াকে মালেক গাজীর ঘর থেকে নিয়ে আসবো, এবং এনে আমি নাদিয়ার সঙ্গে সংসার করবো। আমার একটা বিশ্বাস ছিল যে আমি বরিশালে ফিরে গিয়ে যদি নাদিয়ার হাতটা ধরে, তাহলে হয়তো নাদিয়া আমার প্রস্তাবে বা আমার কথা মতো নাদিয়া হয়তো আমার কাছে চলে আসবে। মানে এই চিন্তা ভাবনাটা করে আমি তখন প্রায় 4 মাস পরে
এই বরিশালে আবারও রওনা দিলাম। এই 4 মাসে কিন্তু আমি কোনো ফোন ইউজ করি নাই, কোনো মোবাইল ফোন ইউজ করি নাই, কারোর সঙ্গে কোনো যোগাযোগ করি নাই। টোটালি আমি তখন এই 4 মাস পুরো পৃথিবীর কাছে আমি মৃত ছিলাম। 4 মাস পরে আমি তখন আবারও সেই একই লঞ্চে উঠলাম, উঠে আমি আবারও পুনরায় বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বরিশালে পৌঁছালাম, তখন প্রায় সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পরে আমি বাড়ির দিকে রওনা দিছি, বাড়ির দিকে যাচ্ছিলাম, এবং যেতে যেতেই বাড়ির সামনেই হঠাৎ করে আমার শিমুল তালুকদার বলে একজন লোক আছে, উনি মালেক গাজীর ঘনিষ্ঠ একজন বন্ধু। শিমুল তালুকদারের সঙ্গে আমার দেখা রাস্তার মধ্যেই, এবং রাস্তার মধ্যে যখন শিমুল তালুকদারের সাথে দেখা, শিমুল তালুকদার আমাকে দেখে খুব অবাক হয়ে গেল। তো স্বাভাবিকভাবে তো অবাক হওয়ারই কথা যে আমি একটা ছেলে এবং আমি বহুদিন বাইরে ছিলাম, এমন একটা ঘটনা করে গেছি। শিমুল গাজী তখন আমাকে আলাদা ডাক দিয়ে নিয়ে বললো যে কী ব্যাপার, তুই এতদিন পরে এখানে কেন আসলি? আমি বললাম, তখন আমি এই লোকের কাছে এই মালেক গাজীর বন্ধু ছিল, তারপরও আমি শিমুল সাহেবের কাছে তখন সব কিছু স্বীকার করলাম যে দেখেন, মালেক গাজী আমার সঙ্গে বেইমানি করছে, মালেক গাজী আমার সঙ্গে এটা করছে। আমি চেয়ারম্যানের কাছে যাব, চেয়ারম্যানের কাছে গিয়ে আমি সব কিছু সত্যতা বলবো, এবং বলার পরে আমি এটা থেকে আমি রেহাই পাবো, আমি সব কিছুই সত্যতা আমি জানাবো। চেয়ারম্যানের কাছে গিয়ে আমি সব কিছুই সত্যতা বলবো যে মালেক গাজী আমার সঙ্গে এগুলো করছে। উনি বলে, ঠিক আছে তুই এখানে থাক, আমিও চেয়ারম্যানের কাছে যাব, তোর সঙ্গে যাব, আমিও এই মালেক গাজীর একটা উচিত বিচার করাবো। এই কাজটা মালেক গাজী ঠিক করে নাই, সেইটা বড় অন্যায় করেছে, আমিও তোর সঙ্গে আছি, তুই টেনশন করিস না, তুই এখানে থাক, আমি আসতেছি। এইটা বলে উনি গেল। যাওয়ার প্রায় 15 থেকে 20 মিনিটের মাথা আমি জানি না হঠাৎ করে এই ঘরের মধ্যে অনেকগুলো পুলিশ চলে আসলো, এবং তারা সিভিল পোশাকে ছিল। সম্ভবত তারা সিএনজি দিয়ে আসছে, এবং আইসেই আমাকে হ্যান্ডকাপ পরাই দিল। হ্যান্ডকাপ পরাই দিয়ে আমাকে থানায় নিয়ে যাচ্ছে। তো পুলিশটা যে আমাকে থানায় নিয়ে যাচ্ছে, ওনাকে বললাম যে স্যার আমার অপরাধটা কী, কোন অপরাধে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন, আমার অপরাধটা কী? উনি আমাকে বলে, অপরাধ তুই জানতে পারবি থানায় গেলে। আমাকে সিএনজির মধ্যে কোনো কিছু বলে না আমি কী অন্যায় করছি, কী অপরাধ করছি, কেনই বা আমাকে থানাতে আনা হচ্ছে, এবং থানা থেকে আমাকে কোর্টে চালান করা হলো। এবং থানায় আসার পরে আমি জানতে পারলাম আমার নামে হত্যা মামলা দায়ের করছে, এবং এই হত্যা মামলা দিয়েছে নাদিয়ার বাবা মা। আমি থানায় যাওয়ার পরে জানতে পারি নাদিয়া আত্মহত্যা করে মারা গেছে। নাদিয়া আত্মহত্যা করে মারা গেছে, এবং মারা যাওয়ার পরে সেই মামলায় নাদিয়ার বাবা মা আমার নামে মামলা করছে, এবং এই শিমুল যার বাড়িতে আমি গেছিলাম তিনি আমাকে পুলিশ ডেকে ধরাই দিছে। আমি কারো কাছে বলতে পারলাম না যে আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমি কিচ্ছু করিনি। আমি কারো কাছে এই জিনিসটা আমি ঠিক বলতে পারলাম না যে আমি কিছুই করিনি। কাকে বলবো? সে জায়গায়তে আমাকে ধরে নিয়ে চলে গেল। একটা পর্যায়ে আমার রায় হয়ে গেল, এবং রায় বলতে কি এমন একটা অবস্থা যে আমার যাবজ্জীবন হয়ে গেছে। তাই আমার যাবজ্জীবন হয়ে গেছে, আদালত থেকে যাবজ্জীবন হয়ে গেছে। আমি তখন ঢুকে গেলাম জেলে। কারো কাছে বলতে পারলাম না। আমাদের পাড়ার কোনো লোক যদি যাইতো আমার সঙ্গে দেখা করার জন্য, ওনার কাছে বলতাম যে আমি কিছু করি নাই, সব মালেক গাজী করছে। নাদিয়ার বাবা মা আমার সঙ্গে কখনো দেখা করতে যায়নি, ওনাদেরকেও বারবার বলেছে যে আমি আসলেই কোনো অন্যায় করি না। আমার আব্বা আম্মা গেছে, তাদেরকে বলছে। তো যাই হোক, যেহেতু গরিব মানুষ বা গরিবের জন্যই তো বিচার তো কোনো বড় লোকের জন্য নয়। এই সমাজে যারা উচ্চবিত্ত এদের তো কোনো বিচার নাই, যারা নিম্নবিত্ত বিচার তো তাদের জন্যই হয়, আইন আদালত তো গরিবের জন্যই। তো সেই গরিব মানুষ আমি তখন জেলে দিবানিশি থেকে যাচ্ছি। আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ যে অপরাধ করছি, যে অন্যায় করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাকে বিনা অপরাধে শাস্তি দিয়েছে। তা আমি তখন সে জায়গার মধ্যে পড়ে আসছি, এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমি জেলে থাকা অবস্থায়, জেলে আমি যখন আপনার 3 বছর থাকা অবস্থায় জানতে পারি মালেক গাজী মারা গেছে। একটা মানুষ মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ আপনার ইন্নালিল্লাহে পড়ে, আমি তখন আলহামদুলিল্লাহ পড়েছিলাম। এবং যেদিন মালেক গাজী মারা গেছে সেদিন মনে হয় আমার সবচেয়ে সুখের একটা দিন ছিল, আমি খুবই খুশি হয়েছিলাম। তো যাই হোক, আমি বহু বৎসর ধরে জেলে থাকি, প্রায় 8 থেকে 9 বছর মতো আমি জেলে থাকি। তা আমার বয়স বিবেচনা করে আমার বাবা মা তারা বড় বড় লোকজন, এবং বিশেষ করে আমাদের বরিশালেরই একজন নামকরা সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, উনি ঢাকা জজ করে। তো ওনার সহযোগিতায় আমার আব্বা আম্মা জানলো, সত্যতা জানাইলো, আমার কাছ থেকে জবানবন্দি নিল, যেহেতু মালেক গাজী মারাই গেছে। পরে সেখান থেকে প্রায় 8 বছর 9 মাস এরকমই হবে। এরপরে আমাকে তখন জেল থেকে আইনটা আবারও পুনরায় আপনারা আপিল করলো। আপিল করার পরে আমার তখন বের হলাম, বাড়িতে আসলাম। এখনও আমি নাদিয়ার কবরের কাছে গিয়ে বসি। দুঃখ শুধু একটাই, সত্যটা নাদিয়াকে জানাই যেতে পারলাম না। অর্থের কাছে, স্বার্থের কাছে, পরিস্থিতির কাছে আমি হেরে গেলাম। আমাকে ভুল বুঝেই
নাদিয়া ফাঁসিতে ঝুলে গেল। আমাকে বলবো যে নাদিয়া পরপারে চলে গেল। আমার গল্পটা সবাই জানলেও নাদিয়া জানতে পারেনি। আমার এই অধরা গল্পটা আজ আমি আপনার কাছে খণ্ড খণ্ড করে লিখলাম। যদি পারেন এই গরিব মানুষের কথাটা লাখো মানুষের সামনে তুলে ধরবেন। আপন ভাই, আমি আপনার একজন বড় সাবস্ক্রাইবার, আপনার গল্প শুনি, সে অধিকার নিয়ে বলি আমার গল্পটা আপনি অবশ্যই রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক তাই। এই দুনিয়াতে বিচার শুধু গরিবদের জন্যই। আসলেই সত্যি, এই দুনিয়াতে বিচার শুধু গরিবদের জন্যই, ধনীদের জন্য নয়। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি করবেন না, আমি এরকমও লোক দেখেছি বাংলাদেশে, নাম বলতে চাই না, মার্ডার করেছে, চিহ্নিত মার্ডারের আসামি। সে মার্ডার করেছে, তার প্রমাণ আছে, গভর্নমেন্টের কাছে প্রমাণ আছে। এই কথাগুলি এই প্ল্যাটফর্মে বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপরেও বলি, সেই লোকটার কোনো বিচার হয়নি, সে অচিরেই ঘুরে বেড়াচ্ছে, আইনের ফাঁক ফুকুর দিয়ে সে বেরিয়ে যাচ্ছে। কিন্তু একটা চোর যে চুরি করতে গিয়ে ধরা খাইছে, তারও কিন্তু 3 মাস জেলে থাকা লাগতেছে। আর যদি বড় কোনো অপরাধ কোনো গরিব করেই বসে, তবে তার জন্য তো জেলখানা অবশ্যই রয়েছে, নিতান্তই তাকে ওখানে থাকতে হবে। তবে এটাই সত্যি যে এই সমাজে বিচারটা গরিবদেরই হয়, ধনীদের নয়। প্রিয় বন্ধুরা, এই গল্প আপনার কাছে কেমন লেগেছে? গল্প নিয়ে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন। আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আজকে নেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।